সবাই দ্রুত জয়েন হও। কুইক। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে জৈব রসায়নের লেকচার নাম্বার 9। আজকে পড়ব হচ্ছে জ্যামিতিক সমানতা। একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে এই টপিক থেকে একটা কোশ্চেন বোর্ড পরীক্ষায় আসবে। মানে জ্যামিতিক সমানতা থেকে বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? সো অনেক ইম্পর্টেন্ট খাতা কলম নিয়ে সবাই বসে যাও, ঠিক আছে? আচ্ছা, তোমরা আস্তে আস্তে জয়েন হতে থাকো। আমি হচ্ছে একটু ডেফিনেশনটা লিখি, স্টেরিও সমানতার ডেফিনেশনটা। গত ক্লাসে আমরা হচ্ছে গাঠনিক সমানতা শেষ করেছিলাম। আশা করি এটা নিয়ে কারো কনফিউশন নাই, ঠিক আছে? কনফিউশন আশা করি কারো নাই। সো আজকে আমরা জ্যামিতিক সমানতার আলোচনা করব। তবে তার আগে আমরা একটু বলে দিই যে সমানতা কয় ধরনের ছিল। 2 ধরনের। একটা ছিল হচ্ছে গাঠনিক সমানতা, সেটা নিয়ে প্রায় হচ্ছে আমরা 2টা ক্লাস শেষ করেছিলাম। আর আজকে আলোচনা করব স্টেরিও সমানতা, ঠিক আছে? স্টেরিও সমানতা। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে সমানতা মানে কি ছিল? সমানতার ডেফিনেশন মানে কি ছিল? সমানতার ডেফিনেশন ছিল যে যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই হতে পারে অথবা ভিন্ন হতে পারে, ঠিক আছে? গাঠনিক সংকেত একই হতে পারে অথবা ভিন্ন হতে পারে। সো গাঠনিক সমানতা যখন আমরা আলোচনা করেছিলাম তখন সেখানে দেখা যাচ্ছিল যে প্রত্যেকটা যোগের আণবিক সংকেত সেম। প্রত্যেকটা যোগের কি বললাম? আণবিক সংকেত সেম, বাট গাঠনিক সংকেত ভিন্ন। বাট আজকে আমরা এমন ধরনের সমানতা আলোচনা করব যেখানে হচ্ছে আণবিক সংকেত সেম, অর্থাৎ মলিকিউলার ফর্মুলাও সেম, আবার তাদের গাঠনিক সংকেত সেম, অর্থাৎ তাদের স্ট্রাকচারাল ফর্মুলা সেম। তখন বলতে পারো যে ভাই এটা কি ধরনের সমানতা? হ্যাঁ, সমানতা তাদের দুইটা সেম হওয়া সত্ত্বেও কিন্তু তাদের মধ্যে কিছু ডিফারেন্স আছে তাদের মধ্যে। কারণ আমরা একটা জিনিস পড়ে আসছিলাম কি, যে সমানতা জিনিসটা যখন আমরা যখন বলি যে একটা যোগ আর একটা যোগ পরস্পর সমানও, বাট তাদের মধ্যে কিন্তু ভাই একটা ডিফারেন্স আছে। সমানও যখন বলি তাদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ফিজিক্যাল, কেমিক্যাল, অর্থাৎ তাদের মধ্যে রাসায়নিক ধর্ম এবং তাদের মধ্যে ভৌত ধর্মের মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, কিছু কিছু সমানতা দেখা যাচ্ছে কি তাদের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম। আবার কিছু কিছু সমানতা দেখা যাচ্ছে কি আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন। এই ধরনের এগুলো চলতে থাকবে। বাট তাদের মধ্যে একটা জিনিস হচ্ছে কথা, সেটা মাথায় রাখবা যে প্রত্যেকটা যোগের মানে প্রত্যেকটা সমানুর মধ্যে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে কি থাকবে? পার্থক্য থাকবে। সো এটা হচ্ছে মূল কথা আর কি। আচ্ছা, যাই হোক, তোমরা হচ্ছে অনেক স্লো, আসতে এত যে দেরি করো। আমি অলরেডি ক্লাসটা অনেক লেটে শুরু করলাম, তবুও অনেক স্টুডেন্ট এখন আসতেছে। 5টা থেকে অপেক্ষা করবা ক্লাসের জন্য, ঠিক আছে? 5টা থেকে তো ক্লাসের জন্য অপেক্ষা করবা, ওকে? আর আজকের ক্লাসটা একটু শেয়ার করো ভাইয়া, কারণ অনেক স্টুডেন্ট হয়তো তুমি ওদেরকে হয়তো বলো যে ভাইয়া ইস্তিয়াক ভাই এভাবে পড়াচ্ছে, এগুলো না বলে জিনিসটা শেয়ার করো। শেয়ার করলে সে আসলে দেখবে যে আসলেই কিভাবে ক্লাসটা দেওয়া হচ্ছে। সো একটু শেয়ার করার চেষ্টা করো ক্লাসগুলো। এটা আসলে অনেক ভালো হবে, সিরিয়াসলি তোমারও ভালো হবে, আমারও ভালো হবে, তোমার ফ্রেন্ডের জন্য ভালো হবে। আচ্ছা, ফার্স্টে স্টেরিও সমানতার আমরা ফার্স্টে একটা কাজ করি। আমরা হচ্ছে সংজ্ঞাটা, ডেফিনেশনটা লিখে ফেলি। সবাই একটু খাতা কলম নাও, ডেফিনিশনটা লিখে ফেলি। ডেফিনিশন। সবাই একটা কাজ করো, হেডফোন ইউজ করো, ফুল সাউন্ডে শোনো, এবং সবচেয়ে বেস্ট হয় ফুল স্ক্রিনে দেখতে পারলে। একদম দরজা জানালা সবকিছু বন্ধ করে দাও। এটা মাথায় রাখো যে আমি তোমার সামনে আছি, তুমি আমার সামনে আছো। আমি তোমাকে হচ্ছে কি অফলাইনে ক্লাস নিচ্ছি, দরজা জানালা সব বন্ধ করে ফেলো।
জিনিসটা এক রুমের মধ্যে বসে সুন্দর করে খাতা কলম নিয়ে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসে আসলে বোঝাবো, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাকে এক্সপ্লেন করাবো। এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কি জন্য হচ্ছে, এটা এরকম না হলে ওরকম হতে পারতো, সবকিছু বলবো, সবকিছু এক্সপ্লেন করবো। সো শুরু করি। ডেফিনেশনটা কি, স্টেরিও সমতা ডেফিনেশনটা কি আমরা জানি, এটা লিখে রাখবা যে যেসব জৈব যৌগের, এগুলো সেম কথা, যেসব জৈব যৌগের 1 নাম্বার পয়েন্ট কি লিখবো, যেসব জৈব যৌগের 1 নম্বরে কি লিখবো, একই আণবিক সংকেত। কি বললাম, একই আণবিক সংকেত। একটু ওয়েট করো তো, একই যেসব জৈব যৌগের একই আণবিক সংকেত, হ্যাঁ, একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত। কি বললাম, একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত। মনে আছে সমানতার ডেফিনেশনে বলছিলাম যে কিছু কিছু সমানতার প্রকারভেদে দেখা যাচ্ছে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, আবার কিছু কিছু সমানতাতে দেখা যাচ্ছে যে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই। তাহলে ভাইয়া কি বলতেছেন, ভুল বলতেছেন মনে হয়? না ভাইয়া ভুল বলতেছি না, একটু দেখো, একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত। কিন্তু একটা কথা আছে, কিন্তু কিন্তু পরমাণু বা গ্রুপের, কিন্তু পরমাণু বা গ্রুপের স্থানিক বিন্যাসের কারণে, কি বললাম, স্থানিক বিন্যাস, স্থানিক বিন্যাস মানে বুঝো অরিয়েন্টেশন, স্থানিক বিন্যাসের কারণে, কি বললাম, স্থানিক বিন্যাসের কারণে যে সমানতা পরিলক্ষিত হয়, কিছুই ছিল না, ডেফিনেশন কিছুই ছিল না। কি বললাম, ভালোভাবে শুনো, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু পরমাণু বা গ্রুপের স্থানিক বিন্যাসের কারণে যে সমানতা পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে স্টেরিও সমানতা। সো আমরা কিচ্ছু বুঝি নাই, আমরা এক্সাম্পল দেখলে আশা করি ক্লিয়ার হবে। এক্সাম্পলটা একটু দেখি। রিমেম্বার, এটা কিন্তু গাঠনিক সমানতা না। গাঠনিক সমানতা কি ছিল মনে আছে, যে আণবিক সংকেত সেম ছিল প্রত্যেকটা যৌগের, গত ক্লাসে অনেকগুলো করেছিলাম না, প্রত্যেকটা যৌগের আণবিক সংকেত সেম ছিল, বাট তাদের স্ট্রাকচার ভিন্ন। বাট এই জায়গায় এসে আমরা দেখবো যে তাদের আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম। তাহলে তুমি কি বলবা যে ভাই তাহলে তো সমানতা না? না ভাই, এটা সমানতা হবে, কিন্তু একটা কথা আছে, কথাটা হচ্ছে কি, পরমাণু বা গ্রুপের স্থানিক বিন্যাসটা ভিন্ন থাকবে। যেমন ধরো আমি তোমাকে একটা কথা বলি, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এ বি সি ডি, এটা হচ্ছে কি একটা সমানক। কেউ যদি তোমাকে আস্ক করে যে এ বি সি ডি এর গাঠনিক সমানতা কি হবে, তুমি কি বলবা? গাঠনিক সমানতা মানে হচ্ছে কি, যে একটা যৌগের যে বন্ড যেটা আছে, যে স্কেলিটন যেটা আছে, ওইখানের মধ্যে যদি আমি চেঞ্জ আনতে পারি। আচ্ছা আমাকে একটা কথা বলো, স্ট্রাকচারে কখন চেঞ্জ আসে? যখন হচ্ছে তার বন্ডের মধ্যে চেঞ্জ আসবে। কি বললাম, বন্ড, বন্ড মানে বুঝতেছো, এ এর সাথে বি, বি এর সাথে সি, সি এর সাথে ডি। আমি যদি তার বন্ডের মধ্যে যদি চেঞ্জ আনতে পারি, মানে বোঝানোই মনে হয়, যেমন ধরো এরকম যদি হয় এ বি সি ডি, তার মানে যে একটু আগে যে বললাম যে এটার গাঠনিক সমানতা হচ্ছে এটা, অর্থাৎ এটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম। এসআই মানে হচ্ছে কি, স্ট্রাকচারাল আইসোমারিজম, ঠিক আছে? অর্থাৎ এ বি সি ডি এর গাঠনিক সমানতা হচ্ছে এটা। বাট আমি তোমাকে এখন বললাম যে আণবিক সংকেত সেম, বাট এখানে দেখো আণবিক সংকেত সেম থাকা সত্ত্বেও গাঠনিক সংকেত ভিন্ন, অর্থাৎ এটা হচ্ছে পরস্পরের গাঠনিক সমানতা। বাট আজকে আমরা পড়তেছি কি, আজকে আমরা পড়তেছি হচ্ছে স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা কি রকম? স্টেরিও সমানতা হচ্ছে এরকম, দেখতে একটু অদ্ভুত লাগবে, ভালোভাবে দেখো, এ বি সি ডি, এটা হচ্ছে একটা যৌগ। কেউ যদি আস্ক করে যে এই যৌগটার আমাকে কি বের করে দেখাও, আমাকে এই যৌগটার একটা স্টেরিও সমানতা বের করে দেখাও, কি স্টেরিও সমানতা, তাহলে স্টেরিও সমানতা মানে কি, আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম। আচ্ছা এরপরে চেঞ্জ কোথায় আসবে? চেঞ্জ আসবে ভাইয়া এই জায়গায়, এ বি সি ডি। একটু অদ্ভুত লাগতে পারে, একটা জিনিস ভালোভাবে দেখো যে এই যৌগটা এবং এই যৌগটা তারা হচ্ছে পরস্পর স্টেরিও সমানক। কেন ভাইয়া? একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত। দেখো আণবিক সংকেত তো সেম, এ বি সি ডি, এ বি সি ডি, কিন্তু এটার এবং এটার স্ট্রাকচারও সেম। কিভাবে দেখো, এ এর সাথে বি এর বন্ড, বি এর সাথে সি এর বন্ড, এই জায়গায় দেখো এ এর সাথে বি এর বন্ড, বি এর সাথে সি এর বন্ড, কোনো ডিফারেন্স আছে? সি এর সাথে ডি এর বন্ড, সি এর সাথে ডি এর বন্ড, কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স নাই। বাট ডিফারেন্স কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে পরমাণু বা গ্রুপের স্থানিক বিন্যাস, অর্থাৎ তাদের অরিয়েন্টেশন, তাদের অ্যারেঞ্জমেন্টে ভিন্নতা আসছে। অ্যারেঞ্জমেন্ট বলতে কি বুঝাচ্ছি, এটা ছিল নিচে, এটা চলে গেছে উপরে।
ডিটা ছিল নিচে, ডিটা চলে গেছে উপরে, অর্থাৎ তাদের স্থানিক বিন্যাস, তাদের কোথায় চেঞ্জ আসবে, বিন্যাসে চেঞ্জ আসবে। বিন্যাসে যদি চেঞ্জ আসে তখনই আমরা বুঝবো এটা হচ্ছে স্টেরিও সমানতা। বুঝছো সবাই? তাহলে এটা এবং এটা পরস্পর কি সমানতা বলতে পারি? স্টেরিও সমানতা। পরস্পর কি সমানতা? স্টেরিও সমানতা। অর্থাৎ আমরা বলতে পারি হচ্ছে কি এটা আর এটা পরস্পর স্টেরিও আইসোমারিজম, স্টেরিও সমানতা। অর্থাৎ স্টেরিও আসলে এখানে দুইটা কিন্তু সেম হয়ে যাবে, সেটা বাংলায় লিখতেছি, কারণ স্টেরিও আইসোমারিজম তাও কিন্তু এসআই, আবার এটা এসআই মানে হচ্ছে কি স্ট্রাকচারাল, এটা গাঠনিক। ভাইয়া এটা আবার উল্টা লিখে ফেলবা, দেখো এটা হচ্ছে গাঠনিক সমানতা, এটা কি গাঠনিক সমানতা, এটা হচ্ছে গাঠনিক, এটা হচ্ছে স্টেরিও। ঠিক আছে, খুবই সিম্পল ছিল। আচ্ছা এখন দেখি তাহলে আমাদের এটা শেষ। এখন এই স্টেরিও সমানতা কয় ধরনের আছে? এই স্টেরিও সমানতা আছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। কি 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 স্টেরিও সমানতা দুই ধরনের? একটা হচ্ছে নরমালি বলতে গেলে কিন্তু টাইপস কিন্তু এটা না, মানে এটার প্রকারভেদ কিন্তু আমি এখন যেটা লিখবো কিন্তু সেটা না। বাট তোমরা এখন যেহেতু নিউদেরকে আসলে এত কিছু এত ডিপ আলোচনা এখন করবো না, প্রথম ডিপ আলোচনা করবো না। স্টেরিও সমানতা মানে হচ্ছে দুই ধরনের। তোমাদের ইন্টারে বইয়ে লেখা আছে যে স্টেরিও সমানতা দুই ধরনের। কি কি? একটা হচ্ছে জিআই, জিআই মানে কি জিওমেট্রিক্যাল আইসোমারিজম, অর্থাৎ একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, একটা হচ্ছে কি জ্যামিতিক সমানতা। ওকে, এরপরে আরেকটা হচ্ছে কি অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল মানে হচ্ছে কি আলোক সমানতা। অপটিক্যাল মানে হচ্ছে কি, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি যে এটা রিয়েল টাইপস কিন্তু এটা না, যেটা তোমাদের ইন্টারে বইয়ে আছে, এখানে আরো কিছু কথা আছে। মানে আসলে স্টেরিও সমানতা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কনফরমেশনাল, একটা হচ্ছে কনফিগারেশনাল। আচ্ছা এগুলো একটু করে পরে দিয়ে বলবো, বাট আপাতত বেসিকটা বোঝার চেষ্টা করো যে স্টেরিও সমানতা আমরা কি মাথায় রাখবো, কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি জ্যামিতিক সমানতা, আর একটা হচ্ছে আলোক সমানতা। আজকে আলোক সমানতা নিয়ে এক বিন্দু মাত্র আলোচনা হবে না, আজকে আলোচনা হবে কাকে নিয়ে? জ্যামিতিক সমানতা নিয়ে, জ্যামিতিক সমানতা নিয়ে। সো আমরা ফার্স্টে জ্যামিতিক সমানতা লিখি। জ্যামিতিক মানে হচ্ছে কি জিওমেট্রিক্যাল আইসোমারিজম। জিওমেট্রিক্যাল। আচ্ছা জ্যামিতিক সমানতা কার প্রকারভেদের মধ্যে পড়ছে বলো তো? আচ্ছা আজকে উপস্থিতি কয়জন দেখি তো? 249। আচ্ছা তোমাদের একটা অভ্যাস খারাপ হচ্ছে কি জানো, ওই যখন গতকালের লাইভ ক্লাস এবং এর আগের লাইভ ক্লাসটা এখনো আছে, তোমরা মনে করতেছো কি যে ভাইয়া তো অনেক ভালো হয়ে গেছে, পরের ক্লাসগুলো এভাবে রেখে দিবে। আরে একদিন দেখবা হচ্ছে একটা ক্লাস শুরু হয়েছে না, 30 মিনিট পরে ডিলিট করে দিব। কারণ আমি কিন্তু অনেক স্ট্রিক্ট, বারবার বলতেছি, আমি ডেডিকেশন দেখাচ্ছি, আমি পরিশ্রম করতেছি, তোমাদেরকে শেখাচ্ছি ভালো ভালো কিছু। এবার তোমরা যদি ফিডব্যাক না দাও তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? ফিডব্যাক কিন্তু দিতে হবে। ওকে, এখন দেখো জিওমেট্রিক্যাল আইসোমারিজম কয় ধরনের? সরি, জিওমেট্রিক্যাল আইসোমারিজমটা আমরা পড়বো। জিওমেট্রিক্যাল আইসোমারিজমের ডেফিনিশনটা আমরা আজকে আলোচনা করব। জিওমেট্রিক্যাল আইসোমারিজম মানে হচ্ছে কি জ্যামিতিক সমানতা। দেখো ডেফিনিশনটা আমি যদি লিখতে চাই তাহলে আমি বলতে পারি, কি বলতে পারি, যেসব জৈব যৌগের, ফার্স্টের ডেফিনিশনটা লিখো। আশা করি ডেফিনিশনটা কিছু বুঝবা না এখন লিখলে, তবু আমি তোমাকে লেখাচ্ছি। দেখো যেসব জৈব যৌগের একই আণবিক সংকেত, একই আণবিক সংকেত। আমি বারবার বলতেছি একটু সিরিয়াস হও, কারণ জৈব রসায়ন মাত্র শুরু হচ্ছে, এরপরে কিন্তু অনেকগুলো পড়া আসবে। এত তাড়াতাড়ি কিন্তু গিভ আপ করবা না, এত তাড়াতাড়ি। আর তোমাকে আমি একটা কথা বলে রাখি, আমি তোমার কাছে কমিটেড। কিসের জন্য কমিটেড? যে প্রত্যেকটা টপিক আমি তোমাকে থ্রিলিংভাবে উপস্থাপন করব। একটা টপিকও আমি তোমাকে সোয়ার করে বলতেছি, একটা টপিকও তোমাকে আমি বোরিং ফিল করাবো না। আমি সত্যি বলতেছি, তুমি ক্লাসগুলো করে দেখলে তুমি বুঝবা। একটু পেশেন্ট রাখো, একটু ধৈর্য ধরো। আমি জানি ইন্টারনেটে বাফারিং হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, অনেক ধরনের প্রতিবন্ধকতা আসে, বাট এগুলো জয় করতে হবে, এগুলো করে আমাদেরকে আগাতে হবে। কারণ করোনা চলতেছে, কিছু করার নেই, বাসায় বসে এটাই হচ্ছে একমাত্র ওয়ে, সবচেয়ে ইজিয়েস্ট মাধ্যম। একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, এটা তো আমরা জানি। কারণ স্টেরিও সমানতা প্রকারভেদ না ভাইয়া? স্টেরিও সমানতা প্রকারভেদ নাকি? এটা অবশ্যই প্রকারভেদ। স্টেরিও সমানতা কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে কি জ্যামিতিক, আর একটা হচ্ছে কি আলোক। তাহলে ডেফিনিশন কি বললাম? একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, এটা আমিও জানি তুমিও জানো, বাট এই জায়গায় এসে চেঞ্জ হবে। 3 নম্বর পয়েন্টে লিখো, এই জায়গায় এসে কি হবে? চেঞ্জ হবে। চেঞ্জটা কি? কিন্তু একটা কথা আছে, কিন্তু কার্বন, এটা একটু বাংলা লিখো, কিন্তু কার্বন কিন্তু কার্বন মুক্ত ঘূর্ণন না হলে, কি বললাম?
মুক্ত ঘূর্ণন কার্বন কার্বন বন্ধনে লিখো, সরি ভাইয়া সরি, কার্বন কার্বন বন্ধনে লিখো, কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন সম্ভব না হলে, কি বললাম, কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন সম্ভব না হলে যে দু প্রকারের কনফিগারেশন, কি বললাম, দ্রুত লিখো আমার সাথে সাথে লিখো, যে দু প্রকারের কনফিগারেশন বা যে দু প্রকারের কনফিগারেশন, কনফিগারেশনটা আমি ইংলিশে লিখতেছি, বাংলা লিখতে একটু কষ্ট হয়, কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয়। ত্রিমাত্রিক বিন্যাস, কনফিগারেশন মানে হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস, কনফিগারেশন ইংলিশ হচ্ছে কি, ত্রিমাত্রিক। যে দু প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয়, আমরা তো আসলে ডেফিনেশনটা কিছুই বুঝলাম না, কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয় তাকে বলতেছে পরস্পরের জ্যামিতিক সমানতা, তাকে বলতেছে কি, পরস্পরের জ্যামিতিক সমানতা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো একই আণবিক সংকেত এবং একই গাঠনিক সংকেত, কিন্তু কার্বন কার্বন অর্থাৎ যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন সম্ভব না হলে যে দু প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয় তাদেরকে পরস্পরের কি বলে, জ্যামিতিক সমানতা বলে, তাদেরকে পরস্পরের কি বলে, জ্যামিতিক সমানতা বলে। লেখা হয়েছে, দ্রুত লিখতে হবে, কিন্তু লিখতে না পারলে স্ক্রিনশটটা নিয়ে ফেলো, যদি লিখতে ইচ্ছা না করলে, কারণ প্রচুর ফাঁকিবাজ এখানে আছে, আমি যা দেখতেছি ফাঁকিবাজরা কখনো লেখার চেষ্টা করে না, তারা চিন্তা করে যে কে কি কমেন্ট করতেছে, ওইখানে একটা হা হা রেক দিই, নিজেকে একটু স্মার্ট প্রমাণ করি, ঠিক আছে, নিজেকে একটু স্মার্ট প্রমাণ করি, হা হা রেক দিব, একটু সুন্দর সুন্দর কথা বলবো, ফানি ফানি কথা বলবো, এগুলো ওরা চিন্তা করে। সো ওদের জন্য কি বলবো, তোমরা স্ক্রিনশটটা নিয়ে ফেলো, ঠিক আছে, এরপরে মজা করতে পারবা, মজা করতে পারবা, এরপরে রাতে নক দিতে হবে যে ভাইয়া একটু গ্রুপে এন্ট্রি করা যাবে কিনা আবার, ঠিক আছে। আচ্ছা যাই হোক, জিওমেট্রিক্যাল আইসোমারিজমের ডেফিনেশন লেখা হলো, বাট কিচ্ছু বুঝি নাই, একটা ওয়ার্ডও বোঝা হয় নাই, ঠিক আছে, একটা ওয়ার্ডও বোঝা হয় না, একটা ওয়ার্ডও বোঝার দরকার নাই, তুমি জাস্ট আমার দিকে দেখো, চেয়ে দেখো শুধু, দেখো জিওমেট্রিক্যাল আইসোমারিজম, আমি তোমাকে একদম এক্সাম্পল দিচ্ছি, তুমি কিচ্ছু জানো না, তুমি একদম বেবি, জিওমেট্রিক্যাল আইসোমারিজম কি খায় নাকি কি করে এটা আমার জানার দরকার নেই, আমি একটা জিনিস এক্সাম্পল দেখাচ্ছি, ও এক্সাম্পলটা ভালোভাবে দেখো, দেখো সি সি, এখানে আমি বললাম সিএল, এখানে আমি বললাম এইচ, এখানে আমি বললাম সিএল, এখানে আমি বললাম এইচ, এই জিনিসটা কি, তোমরা বলতে পারো যে ভাই এটা কি লিখলেন, এটা আসলে ভাইয়া কিছু না, এটা হচ্ছে এই জিনিসটা লিখে আসছিলাম এতদিন, সিএল নামকরণ করে আসছি না, এই জিনিসটা, এটার নাম কি 1,2 ডাইক্লোরোইথিন। এই 1,2 ডাইক্লোরোইথিনকে এভাবে লেখা যায়, জ্যামিতিক আকারে লেখা যায়, দেখো তো, ক্লোরিনের সাথে কার্বন একটা আছে, কার্বনের সাথে একটা হাইড্রোজেন, বুঝতেছো এটা, বুঝতেছো, এরপর ডাবল বন্ড এখানে আছে না, ডাবল বন্ড বসাইছি, এরপরে কার্বনের সাথে হাইড্রোজেন এখানে বসাইছি, ক্লোরিন এখানে। আচ্ছা এখন দেখো কি করতে যাচ্ছি আমি, জিনিসটা এক্সপ্লেন করলাম, নামটা কি ভাইয়া, নামটা হচ্ছে 1,2 ডাইক্লোরোইথিন। আচ্ছা এরপরে আমি তোমাকে বললাম, তুই চোখ বন্ধ করে আমার কথা বিশ্বাস কর, আমি তোমাকে বললাম এই যৌগ এবং এই যৌগ হচ্ছে পরস্পর জ্যামিতিক সমানত, আমি তোমাকে কি বললাম যে এই যৌগ এবং এই যৌগ হচ্ছে পরস্পর জ্যামিতিক সমানু, এই যৌগ এবং এই যৌগ হচ্ছে পরস্পর জ্যামিতিক সমানু। আচ্ছা এই জ্যামিতিক সমানত বললাম আমি তোমাকে, এবং আরেকটা কথা মাথায় রাখো, যদি সেম টাইপের পরমাণু, কি বললাম, যদি সেম টাইপের পরমাণু সেম সাইডে অবস্থান করে, কি বললাম, যদি সেম টাইপের পরমাণু না, যদি সেম টাইপের পরমাণু সেম সাইডে অবস্থান করে তাহলে এটার নাম হবে সিস। যদি সেম টাইপের পরমাণু অপোজিট সাইডে, এগুলো লিখে রাখবা, খাতায় লিখে রাখবা, ইম্পর্টেন্ট কথা, সেম টাইপের পরমাণু যদি অপোজিট সাইডে অবস্থান করে, অপোজিট না, তাহলে নামটা হবে ট্রান্স। কিচ্ছু বোঝার দরকার নাই, এখন তুমি বলবা যে ভাইয়া কি পড়াচ্ছেন, কিচ্ছু তোমাকে এখন বোঝার দরকার নাই, আমার কথা আগে শুনো, পেশেন্ট রাখো। কি বললাম, সেম টাইপের পরমাণু সেম সাইডে অবস্থান করছে, চোখ বন্ধ করে সিস লিখে দিব, সেম টাইপের পরমাণু অপোজিট সাইডে অবস্থান করছে, চোখ বন্ধ করে ট্রান্স লিখে দিব, বাস শেষ। এজন্য জ্যামিতিক সমানতার অপর নাম বলা হয়, জ্যামিতিক সমানতার অপর নাম বলা হয় সিস এবং ট্রান্স সমাণু। কি বললাম, জ্যামিতিক সমানতার অপর নাম পাশে দিয়ে লিখে রাখো, জ্যামিতিক সমানতার অপর নাম হচ্ছে সিস এবং ট্রান্স সমাণু, যাহাই জ্যামিতিক সমাণু তাহাই হচ্ছে সিস এবং ট্রান্স সমাণু, ঠিক আছে। আচ্ছা এখন তুমি আমাকে পাল্টা প্রশ্ন করবা কি যে ভাইয়া এটা এবং এটা জ্যামিতিক সমানতা বুঝলাম, বাট আপনি কোনো সত্য আলোচনা করেন নাই, আপনি হ্যাঁ একজনে বললো যে ভাই এটা ফুল নাম লিখতে পারো, তবে আমি পরে লেখাবো, তুমি এখানে ফুল নাম লিখে দিবা, সিস 1,2 ডাইক্লোরো,
ডাই ক্লোরো ইথিন। আচ্ছা, একজনে যেহেতু বললো আমি কিন্তু এটা লিখে দিতাম না এখন, কারণ অনেক স্টুডেন্ট হাঁ করে তাকে থাকবে যে ভাই এটা কি লিখলেন। অলরেডি তারা কি বলতেছে জৈব রসায়ন তো এখন কঠিন লাগতেছে। দেখো 6,1,2 ডাইক্লোরোইথিন ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিন, জিনিসটা হচ্ছে নামটা লিখছি এবং সিস কেন লিখলাম, সেম টাইপের পরমাণু সেম সাইডে অবস্থান করে। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া যেহেতু এটা আর এটা জ্যামিতিক সমানতা বললেন, তাহলে ভাইয়া নিশ্চয় এটাও জ্যামিতিক সমানতা হবে। প্রশ্ন করবো না এখন তো আমাকে প্রশ্ন করবা যে ভাইয়া নিশ্চয় এটাও কি হবে, জ্যামিতিক সমানতা হবে। দেখো এটা হাইড্রোজেন, এটা ক্লোরিন, এটা হাইড্রোজেন, এটা ক্লোরিন। আচ্ছা, প্রশ্ন করবো যে কি ভাইয়া তাহলে এটা আর এটা হচ্ছে পরস্পর জ্যামিতিক সমানতা? নো ভাইয়া, আনসার হচ্ছে নো। কেন? বিকজ কি, পাশে দিয়ে লিখে রাখো, বিকজ জ্যামিতিক সমানতা হওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে ডাবল বন্ডের উপস্থিতি। প্রশ্ন হচ্ছে কেন? আমি বারবার বললাম মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন না, মানে মোস্ট কতগুলো কন্ডিশন আছে, ওই কন্ডিশনের মধ্যে একটা হচ্ছে ডাবল বন্ডের উপস্থিতি থাকা, মাস্ট থাকতে হবে ডাবল বন্ডের উপস্থিতি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া ডাবল বন্ড না থাকলে তার মানে কি জ্যামিতিক সমানতা দিবে না? তাও দিবে, কিন্তু আমি বলছি জেনারেলি, কি বললাম, জেনারেলি ডাবল বন্ড যেখানে আছে সেটাই কিন্তু জ্যামিতিক সমানতা দিবে। বাট কিছু কিছু যৌগের ক্ষেত্রে জ্যামিতিক সমানতা দিবে ডাবল বন্ড না থাকাও সত্য। বাট জেনারেলি যদি বলি যেখানে ডাবল বন্ড দেখবো সেটাই হচ্ছে জ্যামিতিক সমানতা দিবে। অর্থাৎ জ্যামিতিক সমানতা একটা মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে ডাবল বন্ডের উপস্থিতি। সবসময় যে থাকতে হবে সেটা আমি বলতে পারবো না, সেটা রাইট কিন্তু আমাকে কেমিস্ট্রি দেয় নাই, অর্গানিক দেয় নাই, ডাবল বন্ডের উপস্থিতি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন? বিকজ ডাবল বন্ড gives birth to restricted rotation। আমি বুঝাচ্ছি কি বললাম, বিকজ ডাবল বন্ড gives birth to restricted rotation, অর্থাৎ এই ডাবল বন্ডের কারণে মুক্ত ঘূর্ণন রহিত হয়। রেস্ট্রিক্টেড মানে হচ্ছে কি, রহিত করা, অর্থাৎ বাধা দেওয়া, মানে একটা ঘূর্ণনটা আমি তোমাকে পরে দিয়ে এক্সপ্লেন করতেছি, বাট তুমি আগে এই সেন্টেন্সটা বোঝার চেষ্টা করো। কি বললাম? বিকজ ডাবল বন্ড যেখানে থাকবে সেখানে মুক্ত ঘূর্ণন রহিত হবে। এটার বাংলার অর্থই হচ্ছে ডাবল বন্ড মুক্ত ঘূর্ণনকে রহিত করে। যেখানে ডাবল বন্ড থাকবে সেটা হচ্ছে জ্যামিতিক সমানতা দিবে। কেন? কারণ এই ডাবল বন্ড মুক্ত ঘূর্ণন রহিত করে। রহিত স্পেলিং হচ্ছে এটা, রহিত মানে হচ্ছে বাঁধা দেয়, মানে হচ্ছে কি, রহিত করে, বাঁধা দেয়। এটা হচ্ছে আমি তোমাকে বুঝাতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন একটু ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে? একটু ওয়েট করো। হ্যাঁ, সাজ্জাদ হাসান মাহিরের প্রশ্ন আগে থেকে রেডি থাকে, ভাইয়া ট্রিপল বন্ড হবে কিনা। হায় রে ভাইয়া, তোমাদের প্রশ্নগুলো তোমরা যে প্রশ্নগুলো চিন্তা করো সেগুলো আমার মাথা আগে থেকে সেট করা আছে, তোমাদেরকে প্রশ্ন করতে হবে না। এখন তুমি যে প্রশ্নগুলো এখন মাথায় চিন্তা করতেছো না, এগুলো একটু পরে তুমি আনসারটা পেয়ে যাবা, এখন তোমাকে প্রশ্ন করতে হবে না, ঠিক আছে? বিকজ ডাবল বন্ড গিভস বার্থ টু রেস্ট্রিক্টেড রোটেশন। আচ্ছা, তো আমি কি বললাম তাহলে এটা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে রেস্ট্রিক্টেড রোটেশন, অর্থাৎ তোমাদের বইয়ে একটা কথা আছে যে এই ডাবল বন্ড যেটা থাকে, অর্থাৎ দ্বিবন্ধন যেটা থাকে, সেটা মুক্ত ঘূর্ণনকে কি করে, রহিত করে। এখন এই কথাটার এক্সপ্লেনেশন, অর্থাৎ এই কথাটার ডিটেলসটা আমি হচ্ছে এখন আলোচনা করব যে কিভাবে ডাবল বন্ড, কিভাবে একটা যৌগের মধ্যে ডাবল বন্ড থাকলে মুক্ত ঘূর্ণন রহিত হয়, কিভাবে সেটা এখনই আলোচনা করব। আচ্ছা, এটা আলোচনা করার আগে আমাদেরকে একটু জানতে হবে কি, ফার্স্টে আমি একটা কাজ করি, CH সরি আমাদের এখানে H ছিল না, হ্যাঁ, ফার্স্টে আমি কি যৌগ লিখলাম, এখানে একটা ক্লোরিন লিখছি, এখানে একটা ক্লোরিন লিখছি। এটা জানার আগে আমাকে কি করতে হবে দেখো তো, হাইড্রোজেন লিখবো। এটার নাম কি ছিল? এটা হচ্ছে একটা অ্যালকিন শ্রেণীর সদস্য না, নাম হচ্ছে 1,2 ডাইক্লোরোইথিন। আচ্ছা, এই যৌগটা যে আমি লিখলাম এটা তো জ্যামিতিক সমানতা দিবে, কিন্তু কেন দিচ্ছে, কিভাবে দিচ্ছে সেটা দেখতে হবে। দেখো তাহলে আমি তোমাকে কি বললাম, তুমি ডেফিনিশনটা কিন্তু মাথায় রাখো। ডেফিনিশনটা কি ছিল? যে কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন সম্ভব না হলে, অর্থাৎ যেখানে মুক্ত ঘূর্ণন হচ্ছে না সেটা হচ্ছে জ্যামিতিক সমানতা দিবে। তার মানে এখানে ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড হচ্ছে মুক্ত ঘূর্ণনকে
কি করতে দেয় না, সম্ভব হতে দেয় না, অর্থাৎ মুক্ত গুণনকে সে রহিত করে। ডাবল বন্ড মুক্ত গুণনকে রহিত করে বিদায় জ্যামিতিক সমানতা পসিবল হচ্ছে। প্রশ্ন হচ্ছে ভাইয়া কিভাবে ডাবল বন্ড মুক্ত গুণনকে রহিত করে? যারা যারা লাইভ ক্লাস দেখতেছে তাদের প্রশ্ন হচ্ছে এটা যে কিভাবে ডাবল বন্ডটা মুক্ত গুণনকে রহিত করে। আপনি বললেন আমি বুঝতেছি, বাট কিভাবে করে সেটা হচ্ছে আমি এখন তোমাকে এক্সপ্লেন করতেছি। ফার্স্টে আমার একটা কথা বলো যে এই কার্বনের সংকরণ কত, এই কার্বনের কত সংকরণ, এটা কি sp2 নাকি sp3, এগুলো আমরা বুঝি শর্টকাটে কিভাবে বুঝি, ডিটেইলসটা আমরা তো জানতে হবে, বাট ডিটেইলস না জেনে আমরা কিভাবে বুঝি? সিগমা বন্ড কাউন্ট করে। সিগমা বন্ড কয়টা? একটা, দুইটা, তিনটা। উপরেরটা কি সিগমা বন্ড? উপরেরটা সিগমা বন্ড বললে পিটানে দিব। দেখো উপরেরটা যে পাই বন্ড, নিচেরটা কি সিগমা বন্ড। একটা সিগমা বন্ড, দুইটা সিগমা বন্ড, তিনটা সিগমা বন্ড। তিনটা সিগমা বন্ড, যতটা সিগমা বন্ড থাকবে ততটা অরবিটাল। কি বললাম? যতটা সিগমা বন্ড ততটা অরবিটাল। তার মানে এটা সংকরণ কি হবে? sp2, তিনটা অরবিটাল। এই কার্বনের সংকরণ কত হবে? sp2, বুঝছি? হ্যাঁ, সংকরণ পড়ে না থাকলে তখন বুঝবা না আর কি, সংকরণ তো ফার্স্ট ইয়ারে পড়া। sp2। আচ্ছা, এখন এই sp2 সংকরণ যে হলো, এই sp2 সংকরণ যে হলো, এই sp2 সংকরণের দুইটা ফ্যাক্ট আছে। কি কি দুইটা ফ্যাক্ট? একটা হচ্ছে এই sp2 সংকরণের আকার কত, মানে আকৃতি কত। আকৃতি কত বাদ দাও, ফার্স্ট আগে বলো কোণ কত। কোণ 120 ডিগ্রি না? পড়ে আসছিলাম না ফার্স্ট ইয়ারে? কোণ হচ্ছে 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। এবং এই কার্বনের সংকরণ যেহেতু sp2 হচ্ছে এবং তাদের কোণ হচ্ছে 120 ডিগ্রি, এবং তার আকারটা কি মনে আছে? sp2 এর আকারটা কি? sp হচ্ছে সরলরেখী, sp2 কি সমতলীয় ত্রিভুজ আকার, sp3 কি ছিল? চতুস্তলকীয় প্রকৃতি। মনে আছে এগুলা নাকি কে বলছো? তাহলে আকারটা কি? সমতলীয় ত্রিভুজ আকার। সমতল, কি বললাম? সমতলীয় ত্রিভুজ আকার। প্রশ্ন হচ্ছে ভাইয়া এগুলো কেন বলতেছেন, কোথায় কাজে লাগবে? সমতলীয় ত্রিভুজ আকার, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এই সমতলীয় ত্রিভুজ আকারটা আমাকে এখন পড়তে হবে। এই সমতলীয় ত্রিভুজ আকারটা আমাকে এখন পড়তে হবে। আচ্ছা দেখো, এখন তোমাকে আমি একটু বেসিক আলোচনা করলাম। দেখো প্রথম কথা হচ্ছে যে এই কার্বনের সংকরণ হচ্ছে sp2 না? এই sp2 সংকরণটা যেহেতু হচ্ছে, তাদের কোথায় হবে সংকরণটা? কোথায় হবে? সমতল, প্লেন। সমতলীয় ত্রিভুজ আকার মানে বুঝো? প্লেন। এভাবে প্লেনের মধ্যে হবে, একদম প্লেন। প্লেনটা হচ্ছে আমাদেরকে ফার্স্ট একটু এঁকে দেখি তো, প্লেনটা কিভাবে আঁকে? এইভাবে প্লেন জায়গায় হবে। কিভাবে হবে? এভাবে প্লেন জায়গায়, এভাবে প্লেন, ঠিক আছে? আচ্ছা, এখন ভালোভাবে দেখো, তাহলে প্লেন আমি করলাম। এখন আমাকে দেখো কার্বন এবং তাদের মধ্যে কি ছিল? ডাবল বন্ড ছিল। আচ্ছা, এখানে আমরা বেসিকটা কি বুঝি? আমরা কিভাবে sp2 সংকরণ হচ্ছে আমরা এটা কি বুঝতেছি? মনে আছে? আচ্ছা, sp2 সংকরণ কিভাবে হচ্ছে একটু দেখে আমি একটু বলি তো। কার্বনের মধ্যে আমাকে বলো, কার্বনের ইলেকট্রোবিন্যাস যদি করি 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1, ঠিক আছে? আগে থেকে এখানে কি কি ছিল? আগে থেকে এখানে দেখো, আমি আবার বলতেছি, এটা তুমি এখন লিখিও না, আগে ফার্স্ট একটু বেসিক বোঝাচ্ছি। একটা বেসিক পড়াই, নাহলে অনেকে হাঁ করে তাকায় থাকবে। দেখো, এটা লিখবা না এখন। এখানের মধ্যে কি আছে বলো তো? ক্লোরিন ছিল না? এখানের মধ্যে কি ছিল? হাইড্রোজেন ছিল। এখানে কি ছিল? এটা এখন লিখবা না। দেখো আগে দেখো, ক্লোরিন, হাইড্রোজেন। আচ্ছা, কিভাবে sp2 সংকরণ হলো? মাথায় আছে এটা? দেখো তো, কার্বনের লোন পেয়ার কয়টা? সরি, কার্বনের অযৌগ ইলেকট্রন কয়টা? চারটা না? 2s1, 2px1, 2py1, 2pz1। এখন একটা কথা মাথায় রাখো যে ইলেকট্রন যখন সিঙ্গেল থাকে তখন সে স্টেবল থাকে না, সে সবসময় সিঙ্গেল ইলেকট্রন খুঁজে। মানুষ যেরকম সিঙ্গেল থাকলে সিঙ্গেল মানুষকে খুঁজে, ঠিক কিভাবে এই ইলেকট্রনটা যেহেতু সিঙ্গেল আছে সেহেতু সিঙ্গেল ইলেকট্রনকে খুঁজে। কেন? কারণ হচ্ছে সে ওভারল্যাপ করে সে বন্ড তৈরি করবে। বন্ড কেন তৈরি করে? স্টেবল হওয়ার জন্য। বন্ড কেন তৈরি করতে? স্টেবল হওয়ার জন্য। এখন একটা জিনিস দেখো যে এখানে কার্বনের এটা হচ্ছে কি 6 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, আমি ইলেকট্রন বিন্যাস করলাম। বাট এখানে ভাইয়া কার্বন কয়টা? দুইটা। তাহলে আলাদা আলাদা কার্বনে বের করতে হবে। কি বললাম? আলাদা আলাদা কার্বনে বের করতে হবে। তাহলে এই কার্বনের একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন, এবং এখানে সে ডাবল বন্ড গঠন করতেছে। ডাবল বন্ডের মধ্যে একটা পাই বন্ড, নিচে হচ্ছে সিগমা বন্ড। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া সিগমা বন্ড পাই বন্ড কিভাবে গঠিত হলো? সিগমা বন্ড পাই বন্ড কিভাবে গঠিত হলো? দেখো, এই কার্বনের মধ্যে 4টা অযুগ্ম ইলেকট্রন আছে। আমি এই কার্বনের কথা হিসাব করলাম, ঠিক আছে? হাইড্রোজেনের একটা সিঙ্গেল ইলেকট্রন আছে না, 1s1। তাহলে আমি বললাম হাইড্রোজেনের একটা সিঙ্গেল ইলেকট্রন এখানে আসবে, 1s1টা। এই 1s1টা হাইড্রোজেনের 2px1 এর সাথে ওভারল্যাপ করবে। এখন তোমাদের একটা সমস্যা হচ্ছে কি, বেশিরভাগ স্টুডেন্ট যেটা বিলিভ করে, তারা বলে যে ভাইয়া এটা তো ফিক্স হওয়ার কথা। অনেক টিচারও এটা বিলিভ করে, আমি কেন জানি না। বাট একটা কথা বলে রাখি যে এখানে হাইড্রোজেনের কোন ইলেকট্রনটা এই কার্বনের কোন ইলেকট্রনের সাথে ওভারল্যাপ করবে এটা কিন্তু ভাইয়া ফিক্স না। এই জিনিসটা হচ্ছে ন্যাচারালি তুমি ইচ্ছা মতো করতে পারবা। কেন ভাইয়া জানো? কারণ তুমি কি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য পড়েছিলা গুণগত রসায়নে?
কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল মনে আছে যে ইলেকট্রন একটা তরঙ্গ হিসেবে কাজ করে, ইলেকট্রন নিউক্লিয়াসের পাশে তরঙ্গ হিসেবে কাজ করে, অর্থাৎ ইলেকট্রনের যে অবস্থান যেটা আছে সেটা কিন্তু নিশ্চিত না ভাইয়া। অরবিটাল কাকে বলে? যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি সেটাই হচ্ছে অরবিটাল। মনে আছে এগুলা? ফার্স্ট ইয়ারে পড়ছিলাম না? তার মানে ইলেকট্রন যে কোথায় আছে এবং সে কোন পজিশনে আছে এবং সে কোন অরবিটালের সাথে সে কিভাবে ওভারল্যাপ করবে সেটা কিন্তু ফিক্স না, সেটা কিন্তু ফিক্স না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া 1s1টা আমি এটার সাথে করতে পারবো, সমস্যা নাই, করতে পারবো। এখন এই হাইড্রোজেনের 1s1টা 2px1 এর সাথে কি ওভারল্যাপ করবে? তাহলে এটা হাইড্রোজেন না ভাইয়া? এটা হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা? একটা। ক্লোরিন কয়টা? ক্লোরিন একটা। তাহলে ক্লোরিনের এখানে কোন অরবিটাল আসবে? 2p। ক্লোরিনের কি লাস্টে ইলেকট্রনটা কি ইলেকট্রোমিনেস করলে বুঝবা যে 1s2 2s2 2p6 3s2 3p5 3p5 মানে কি 3px2 3py2 3pz1 1 লাস্টে একটা 1 পাইছে, ওই ইলেকট্রনটা বলবো যে আমি তো সিঙ্গেল থাকতে পারবো না, আমাকে কি করতে হবে? কারোর সাথে ওভারল্যাপ করাতে হবে, আমাকে মাস কারোর সাথে ওভারল্যাপ করতে হবে। সো ওই ক্লোরিনের লাস্টে যে 3pz1 যেটা আছে সেটা কার সাথে ওভারল্যাপ করবে? কার্বনের এটার সাথে। তুমি এখন বলতে পারো ভাই 2pz এর সাথে করলে কি সমস্যা? সমস্যা ভাই কোনো সমস্যা নাই, 2py1 2pz1 একই কথা করতে পারবা তুমি। আমি বললাম 2py1 এর সাথে লাস্টের এই ক্লোরিনের কত 3pz1, লাস্টের 3pz1 না 3px2 ছিল 3py2 ছিল 3pz1, এটা হচ্ছে ওভারল্যাপ করবে, এটা হচ্ছে কি করবে? ওভারল্যাপ করবে। এখন এই 2s1টা কার সাথে করবে? 2s1টা কার সাথে করবে? এই কার্বন এবং কার্বন কত হচ্ছে ভাই এগুলো সংখ্যায়ন, তো আমি একটু তোমাকে ডিটেইলস পড়া, এখানে অনেকে হাঁ করে তাকায় আছে যে ভাই এগুলো কি পড়াচ্ছে, কথা হচ্ছে আমি এগুলো আসলে পড়ানোর কথা না, এই সংখ্যায়নটা জ্যামিতিক সমন্বয়তে কোনো টিচার পড়ায় না, এগুলো আমি ডাইরেক্ট সরাসরি তোমাকে বলে দিতে পারতাম যেটা sp2 সংখ্যায়ন হচ্ছে এটা এভাবে হচ্ছে, বাট তুমি sp2 সংখ্যায়ন যদি না বুঝলে তুমি ফিলটা পাবা না। বাট এটা কিন্তু আজকের পড়ার টপিক না, তবুও আমি বলতেছি কেন তুমি একটু মাথায় ঢুকে মতো। এখন অনেক কেউ যদি সংখ্যায়ন যদি একদমই পড়ে না থাকে ফার্স্ট ইয়ারে, সে কিছুই বুঝবে না, কারণ তাকে ডিটেলস পড়াতে হবে। সংখ্যায়ন কখনো এক ক্লাসের 20 মিনিটের টপিক না ভাইয়া, কথা বুঝতেছো? আমি কিন্তু কেন তোমাকে ডিটেলস বলতে পারবো না, কারণ আজকে আমাদের টপিক হচ্ছে জ্যামিতিক সমানতা। দেখো এখানে হাইড্রোজেন 1s1 এর সাথে এটা হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের কি 3pz1 ওভারল্যাপ করতেছে। এরপরে এই কার্বনের S যেটা আছে সেটা এই কার্বনের 2s1 এর সাথে ওভারল্যাপ করবে। 2s1 কার্বনের কত 2s1, অর্থাৎ এই কার্বনের 2s1 এই কার্বনের 2s1 এর সাথে ওভারল্যাপ করবে। এখন বলো বাকিটা কি? বাকিটা হচ্ছে 2pz1, 2pz1 ঠিক কিভাবে? আবার আসো, আবার আরেকটা কার্বন আছে না 1s2 2s1, কার্বন কোনটা? এটা আমরা শুধু এটা লিখলাম, এই কার্বনটা আছে না 2s1 2px1 2py1 2pz1, তাহলে এই কার্বনের ক্ষেত্রে সেম ঘটনা। আবার এখানে 2px1 এ কি আসবে? হাইড্রোজেন আসবে, 2py1 আসবে কি? ক্লোরিন আসবে, 2s1 এ ওই কার্বনটা আসবে, ওই কার্বন বলতে কার্বনের 2s1টা এটা ওভারল্যাপ করবে। এরপরে 2pz1টা ভাইয়া খালি, সে সিঙ্গেল, এই মানুষটা হচ্ছে কি সিঙ্গেল, এই 2pz1 হচ্ছে সিঙ্গেল। এখন এই 2pz1টা সে কাউকে পাচ্ছে না, অর্থাৎ 2px1 হাইড্রোজেনকে পাইছে, ওভারল্যাপ করে বন্ড গঠন করছে। 2py1 ক্লোরিন পাইছে, ক্লোরিনকে পাইছে মানে হচ্ছে ক্লোরিনের 3pz1 পাইছে, পেয়ে সে ওভারল্যাপ করলো। বাট 2pz1 তো কাকে পাওয়া নেই, এই 2pz1 ও কাকে পায় না। এখন তারা কি করবে? তারা নিজেদের মধ্যে এই 2pz1 এবং 2pz1 তারা নিজেদের মধ্যে ওভারল্যাপ করবে, তারা কি করবে? নিজেদের মধ্যে ওভারল্যাপ করবে। এজন্য এদেরকে বলা হয় অসংকরিত অরবিটাল। এরা হচ্ছে সবগুলো সংকরিত, অর্থাৎ তাদের সংকরণ হয়েছে। বাট এই 2pz1 এবং এই 2pz1 এর সংকরণ হয় নাই ভাইয়া। কেন? কারণ তারা কাউকে পায়নি, কোনো পরমাণুকে পাইছে তারা পায়নি, কারণ এখানে ছিল ক্লোরিন একটা হাইড্রোজেন একটা, যদি আরেকটা থাকতো তাহলে সে পাইতো, তখন সে অসংকরিত হতো না। বাট যেহেতু এখানে কোনোটাই খালি নাই, 2pz1 সে কি সিঙ্গেল, সে হচ্ছে সিঙ্গেল। এই 2pz1 এখন সিঙ্গেল থাকলে সে কি করবে? সে কিভাবে চুপ করে বসে থাকবে? সে বলবে যে না, যেহেতু তুমি আর আমি হচ্ছে যেহেতু সিঙ্গেল, তাহলে আমরা নিজেদের মধ্যে কি করব? ওভারল্যাপ করব, নিজেদের মধ্যে কি করব? ওভারল্যাপ করব। এবং তারা নিজেদের মধ্যে ওভারল্যাপ করে তারা কি বন্ড গঠন করে বলো? নিজেদের মধ্যে ওভারল্যাপ করে তারা কি বন্ড গঠন করে? আচ্ছা আমাকে বলো, ওভারল্যাপ কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে অ্যাক্সিয়াল, অ্যাক্সিয়াল মানে হচ্ছে মুখোমুখি, একটা হচ্ছে অ্যাক্সিয়াল মানে হচ্ছে মুখোমুখি, আরেকটা হচ্ছে কি পাশাপাশি, আরেকটা হচ্ছে কি পাশাপাশি মানে হচ্ছে সাইড ওয়াস। ওভারল্যাপ কয় ধরনের হয়? দুই ধরনের, মনে আছে এগুলা? আচ্ছা এই জিনিসটা তাহলে কি বললাম দেখো, এখন তোমাকে আমি বুঝাচ্ছি, এখন তুমি আশা করি বুঝবা। তাহলে ফার্স্টে এই জিনিসটা তুমি অঙ্কন করতে পারো, মানে তোমাকে যেটা প্লেনার যেটা বললাম সমতল সেটা অঙ্কন করতে পারো বা নাও করতে পারো। জিনিসটা হচ্ছে প্লেনের মধ্যে থাকে, জিনিসটা কিসের মধ্যে থাকে? প্লেনের মধ্যে থাকে। আচ্ছা এই কার্বনটাকে লক্ষ্য করে দেখো, দেখো এই কার্বনের হচ্ছে কি বললাম 2s1 ওভারল্যাপ করবে। আমাকে বলে এস এর আকৃতি কি? ডাম্বেল নাকি হচ্ছে
গোলাকার, এস এর আকৃতি গোলাকার, তাহলে এই এস এর আকৃতি গোলাকারটা আমি এভাবে দিতে পারবো না। আবার তুমি এখন আমাকে প্রশ্ন করবে ভাই গোলাকার দেন না কেন? গোলাকার বলতে এরকম ধরনের দিব, এটা গোলাকার না? আচ্ছা, এই কার্বনের এটা গোলাকার, তার মানে এটা কি ছিল 2s1 2s1। আচ্ছা, আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে এভাবে আসলে লেখা উচিত না, এভাবে লিখবা না। 2s1 ওভারল্যাপ করতেছে, এভাবে লিখবা না। কেন জানো? এভাবে লিখলে হয়তো টিচার কেটে দিতে পারে। কেন? কারণ সে বলবে তুমি কেমন নিশ্চিত হইছো যে এটা ওভারল্যাপ করতেছে? ওইটা তো করতে পারতো, তখন উনি পাল্টা প্রশ্ন করবে। কথা বুঝছো? এইভাবে লেখার দরকার নেই। দেখো, কার্বনের 2s1 মুখোমুখি ওভারল্যাপ করতেছে। বলো, মুখোমুখি যদি সে ওভারল্যাপ করে তাহলে কি বন্ড গঠন করে? মনে আছে? একটা s অরবিটাল এবং আরেকটা s অরবিটাল যদি মুখোমুখি অতিক্রমণ করে কি বন্ড গঠন করে? সিগমা। কি বন্ড? সিগমা। একটা s অরবিটাল এবং একটা s অরবিটাল যদি মুখোমুখি অতিক্রমণ করে সিগমা। সিগমা বন্ড কয় ধরনের গঠন করতে পারে? 3 ধরনের। কি কি আজীবন পড়ছিলা এগুলা? s এর সাথে s, s এর সাথে p, p এর সাথে p। এখানে সবাই এখন হা করে তাকা থাকবে, ভাই আমি এটা ভুল লিখছেন, p এর সাথে p কেমনে সিগমা বন্ড হয় সেটা একটু পরে দেখাচ্ছি। কয় ধরনের সিগমা বন্ড গঠন হয়? 3 ধরনের। s এর সাথে s যদি মুখোমুখি অতিক্রমণ করে তাহলে কি হবে? সিগমা। s এর সাথে p সিগমা, p এর সাথে p সিগমা। একটু ভালোভাবে দেখো, কার্বন 2s1 মুখোমুখি অতিক্রমণ করছে, তাহলে এখানে কি বন্ড গঠন করছে বলো তো? এখানে কি বন্ড গঠন করছে? এখানে বন্ড গঠন করছে সিগমা। এতটুকু বুঝছি? আচ্ছা, এই কার্বনের এরপরে আছে 2px1 এ কে ছিল? আমরা ফার্স্টে আগে একটা কাজ করি, ক্লোরিনটা লিখে ফেলি। 2py1 টা আগে লিখি। 2py1 দেখো, এটা হচ্ছে 2py1 না? আচ্ছা, এখানে আমি একটা কাজ করি, নীল কালি দিয়ে লিখে রাখি। 2py1 এটা হচ্ছে কার্বনের 2py1 অরবিটাল। এটা কার সাথে ওভারল্যাপ করছে বলো? ক্লোরিনের সাথে। কার সাথে? ক্লোরিনের সাথে। ক্লোরিনের কোন অরবিটাল? ক্লোরিনের হচ্ছে লাস্টে যেটা মনে আছে না, 3pz1। এটা ইলেকট্রোবিন্যাস করে দেখো, 3pz1। আচ্ছা দেখো, আমি তোমরা বেঁচে আসো কিনা দেখতেছি। আচ্ছা দেখো, ক্লোরিন এরপরে, আচ্ছা দেখো এখানের মধ্যে লাস্টে কি হবে? এই জায়গায় হচ্ছে হাইড্রোজেন, এই জায়গায় কি আসবে? এটা কে? এটা কার্বনের। এটা কোন অরবিটাল? এটা কি মুখস্থ না, মানে এটা হচ্ছে আসলে কি, এটা আমিও জানি না, তুমিও জানো না, এটা কেউ জানে না যে এটা আসলে কোন অরবিটাল। যে কোনো একটা হতে পারে, এটা 2px1 হতে পারে, 2py1 হতে পারে, 2pz1 হতে পারে। কেউ যদি বলে যে এটা ফিক্স, তাহলে তার কনসেপ্ট ভুল। এটা ভাইয়া ফিক্স না। এটা আমি তোমাকে বললাম, এই কার্বনের আমি বললাম ক্লোরিনের সাথে কি করতেছে, আমি সাপোজ ধরে বললাম, আমি ধরে নিলাম 2py1। ভাইয়া, নিউক্লিয়াসের পাশে যে ইলেকট্রন ঘুরে, এটা কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল পড়ছো? শ্রোডিঞ্জারের সমীকরণ পড়ছো? কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি, এই জিনিসগুলোতে কিন্তু ব্যাখ্যাগুলো আছে যে ইলেকট্রন কিভাবে অবস্থান করে, নিউক্লিয়াসের পাশে পরমাণুতে কিভাবে ইলেকট্রন অবস্থান করে। ইলেকট্রনের অবস্থান সুনিশ্চিত না ভাইয়া, সুনিশ্চিত না। দেখো, 2py1 কার সাথে ওভারল্যাপ করতেছে? ক্লোরিনের 3pz1 এর সাথে। তুমি চাইলে এটা লিখে ফেলতে পারো, এমনি বোঝার জন্য আমি লিখতেছি, লিখবা না কিন্তু এভাবে, 3pz1 এর সাথে। এরপরে এই কার্বনের কোনটা আছে বলো তো? 2px1 কার সাথে ওভারল্যাপ করবে? এটা আমি একটু মুছে দিই। দেখো, 2pz1 কার সাথে ওভারল্যাপ করবে বলো তো? কার সাথে ওভারল্যাপ করবে? এটা কি 2pz1 না? আমি বললাম যে এখানে 2pz1 ওভারল্যাপ করবে হাইড্রোজেনের সাথে। তাহলে হাইড্রোজেন কি ছিল? 1s1 না? তাহলে এই হাইড্রোজেন 1s1। অর্থাৎ আমার উপরে একটা ক্লোরিন ছিল, একটা হাইড্রোজেন ছিল। ঠিক একইভাবে এখানেও সেম ঘটনা, না? দেখো এখন দেখো তো জিনিসটা কি, এখানেও সেম। এই কার্বনের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে সেম ঘটনা এই কার্বনের ক্ষেত্রে ঘটবে। তাহলে এখানে ক্লোরিন, আমি তো এভাবে লিখতে পারি, এখানে ক্লোরিন। ঠিক আছে, এই জায়গায় কি হবে? এখানে কি হাইড্রোজেনের s অরবিটাল আসছে, তাহলে হাইড্রোজেনের s অরবিটাল মানে হচ্ছে কি 1s1টা লিখতে পারো। এখানে ক্লোরিনের কি, এটা ক্লোরিন ভাইয়া, লাল কালি দেখা যাচ্ছে, ক্লোরিনটা হচ্ছে কি 2p, সরি এটা কার্বনের কত বলো? 2py1, আর এখানে কত? 3pz1। আচ্ছা, এই কার্বনের 2s1 ওভারল্যাপ করছে। আচ্ছা, এখন আমাকে বলো, এই যে তারা ওভারল্যাপ করছে, এখানে কি একটা p আছে, এখানে একটা p আছে, এখানে একটা s আছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমরা তো পড়ে আসছিলাম মনে হয় p করলে পাই বন্ড হয় না। ভাইয়া, p করলে কিন্তু সিগমা বন্ড গঠন হয়। কিভাবে দেখাবো? তুমি পড়ে আসছো কি যে মুখোমুখি অতিক্রমণ করলে কি হয়? সিগমা বন্ড গঠন হয়। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এটা হচ্ছে আমার হচ্ছে কি p অরবিটাল। আমি যদি এভাবে অতিক্রমণ করাই, মুখোমুখি হয়েছে না? মুখোমুখি হয়েছে, অর্থাৎ একটা পি যদি মুখোমুখি অতিক্রমণ করে তাহলে সেটা কি তৈরি হবে? সিগমা। সেটা কি তৈরি হবে? সিগমা। এই পি অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করছে, তাহলে কি তৈরি হয়েছে? সিগমা। শেষ। এটা তো এস এর সাথে পি সবসময় সিগমাই হবে।
একটু আগে লিখে দিয়েছিলাম না, এস এর সাথে পিটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এস এর সাথে পি মানে হচ্ছে কি, এটা আসলে সংকরণ। তো আসলে আমি তোমাকে বললাম সংকরণ হচ্ছে 5টা ক্লাসের পড়া, 5টা ক্লাসের পড়াগুলো একটু হালকা হালকা বেসিক দিচ্ছে, হালকা হালকা, ডিটেলস তো বলা সম্ভব না। অলরেডি এখন 6টা বেজে গেছে, দেখছো একটু করে পড়া ধরলে টাইম চলে যায়। এরপর দেখো এখানের মধ্যে ওভারল্যাপ করছে মুখোমুখি না, তাহলে এটা কি হবে, সিগমা। মুখোমুখি অতিক্রমণ করলে সেটা অবশ্যই সিগমা হবে। আচ্ছা এখন দেখো তাহলে এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা। প্রশ্ন হচ্ছে ভাইয়া পাই কোথায় আসছে? পাই হচ্ছে কখন আসে, যখন দুইটা অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করবে। এই দুইটা অসংকরিত অরবিটাল আছে না, এই অসংকরিত যে অসহায় যেগুলো অরবিটাল যেগুলো ছিল সেগুলো কি করবে, মুখোমুখি অতিক্রমণ না করে তারা পাশাপাশি অতিক্রমণ করবে, অর্থাৎ তারা সাইড ওয়াইজ। কি বললাম, সাইড ওয়াইজ, অর্থাৎ এইভাবে এইভাবে এইভাবে। তাহলে এটা কি ছিল, এটা পুরোটা কি, এটা হচ্ছে পুরোটা ডাম্বেল না, ডাম্বেলটা আর কি এভাবে লিখছি, মানে তুমি কার্বন না এভাবে যদি পুরোটা লিখলে তুমি বলতে ভাই এভাবে লিখেন না কেন, এভাবে এভাবে লিখলে কার্বনটা মুছে যেত, বুঝছো, সুন্দর করার জন্য এভাবে লিখি নাই। দেখো এটা ডাম্বেল না, এটা ডাম্বেলটা কি বলো তো, 2p, বলো 2p টি কি, 2pz1 যেটা সিঙ্গেল ছিল। এরপরে এই জায়গায় দেখো তো, এই জায়গায় কি ছিল, এই জায়গায় কি ছিল, 2pz1, তাহলে এটাও 2pz1। এখন তারা কি করবে, তারা নিজেদের মধ্যে ওভারল্যাপ করবে, তারা নিজেদের মধ্যে ওভারল্যাপ করবে। এখন তুমি বলতে পারো ভাইয়া ওভারল্যাপ কিভাবে করে, আসলে ওভারল্যাপ হচ্ছে পি বন্ডের, মানে হচ্ছে একটা ডাম্বেলের ওভারল্যাপ হচ্ছে এরকম, এইভাবে ওভারল্যাপ হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এইভাবে ওভারল্যাপ তুমি এখানে দিতে পারবা, জিনিসটা সুন্দর হবে না, জিনিসটা কি হবে না, সুন্দর হবে না। অর্থাৎ আমরা ওভারল্যাপটা দেখাবো এরকম, এইভাবে। আচ্ছা এখন আসি মূল কথায়। এখন দেখছো তার মানে সিগমা বন কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে এগুলো সবগুলো সিগমা বন না। এখানে এটি কি সিগমা বন, সিগমা বন, সিগমা বন, সিগমা বন, আর এটা হচ্ছে কি পাই বন, শেষ। অর্থাৎ এই যে আমি একটু আগে তোমাকে লিখলাম মোনো 1,2 ডাইক্লোরোইথিন, ওইখানে কি ছিল, সিগমা বন ছিল 3টা, পাই বন ছিল একটা। এখন প্রশ্ন হচ্ছে কোনটা, ওইটা হাইড্রোজেনের সাথে কার্বনের, হাইড্রোজেনের সাথে কার্বনের কোনটা, ফাহামিদা হোসেন তাসনিম, বুঝি নাই তুমি কি বলতেছো। ক্লোরিনের সাথে কি ছিল, 2px1 এর সাথে আমরা হাইড্রোজেন দিছিলাম, ঠিক আছে, এটা 2pz1 বলতেছো, 2pz1 হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা না তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এগুলো নিয়ে, স্যার সংকরণের উপর একটা কনসেপ্ট ক্লাস দিলে ভালো হবে। আচ্ছা এখানে কারণ এটা ফাহামিদার একটা প্রশ্ন, ফাহামিদাকে একটা কথা বলি যে তুমি আর হচ্ছে এখানে আমি তোমাকে বললাম তো জিনিসগুলো ভাই এক্স্যাক্টলি না ভাইয়া, 2px1 কার সাথে ওভারল্যাপ করবে এটা কিন্তু সুনিশ্চিত না, এটা নিশ্চিত না, এটা হচ্ছে যে কোনো সাথে, মানে ইলেকট্রন তরঙ্গ হিসেবে কাজ করে, সে যাকে পায় ওভারল্যাপ করবে। সে 2py1 পাইছে, 2ps1 পাইছে, ওভারল্যাপ করে ফেলবে। ইলেকট্রনের এভাবে চাহিদা নাই যে বলে যে 2py1 আছে আমি শুধু 2py1 এর সাথে ওভারল্যাপ করবো না ভাইয়া, এরকম কোনো কনসেপ্ট কোনো বইয়ে নাই। সে যেভাবে পারে ওভারল্যাপ করবে। এখন আমি যদি এখানে বলি পিজেড এর জায়গায় আমি যদি বলি না আমি px দিব, আচ্ছা এগুলো পড়াবো, এগুলো খুব ইন্টারেস্টিং একটা পড়া, এগুলো আসলে অনেক বেসিক আছে, অনেক বেসিক। হাইড্রোজেনের সাথে 2px1 হবে কোনটা, এটা 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 বলতেছো, তারা তোমরা কোনটা বলতেছো আমি বুঝতেছি না আসলে, ঠিক আছে। আচ্ছা যাই হোক এটা কোনো প্রবলেম না, এটা এরকম হয়। আচ্ছা দেখো এখন একটু এদিকে দেখি তো, দেখো আচ্ছা সো পাইবন গঠন হয়েছে, পাইবন সিগমা বন সিগমা বন। এখন আসি, এখন কি বললাম যে এই পাইবনটা কি করে মুক্ত গুণনকে রহিত করে, কি বললাম এই পাইবনটা কি করে, এতক্ষণ পরে আসছিলাম না জ্যামিতিক সমানতা মানে কি ছিল, যে যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই গাঠনিক সংকেত একই কিন্তু মুক্ত গুণন সম্ভব না হলে দুই প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয়, সেটা হচ্ছে জ্যামিতিক সমানতা। এবং জ্যামিতিক সমানতা নাকি একটু আগে বলছিলাম যে কি, যেখানে ডাবল বন্ড থাকবে সেখানে রোটেশন হবে না, অর্থাৎ মুক্ত গুণন হবে না, এটা বলে আসছিলাম। এখন প্রশ্ন হচ্ছে কেন, দেখো এই যে পাইবন যে আমি লিখলাম, এই পাইবন গুলো হচ্ছে উপরে নিচে আটকানো থাকে, কি বললাম এই পাইবন গুলো হচ্ছে উপরে নিচে আটকানো থাকে। এখন তুমি একটা কার্বনকে ধরে তুমি যদি আরেকটা কার্বনকে ঘুরাও, কথা শোনো, একটা কার্বনকে ধরে সাপোজ ধর আমি এই কার্বনকে ধরলাম, এই কার্বনকে ধরে যদি আমি এই কার্বনকে যদি ঘুরাই তাহলে কি হবে, টাস করে আমার পাইবনটা ব্রেক হয়ে যাবে। কি বললাম, একটা কার্বনকে ধরছি, ধরার পরে এই কার্বনকে ঘুরাচ্ছি, অর্থাৎ এই কার্বনের ক্লোরিন হাইড্রোজেনকে ঘুরাচ্ছি, এভাবে ঘুরাচ্ছি, এভাবে ঘুরাচ্ছি, ঘুরালে কি হবে, পাইবনটা টাস করে ভেঙে যাবে, পাইবনটা কি ক্র্যাক করে ভেঙে যাবে। এখন আমাকে বলো পাইবন যদি ব্রেক হয়ে যায়, পাইবন যদি ব্রেক হয়ে যায় তো ওইখানে কি পাইবন্ডের অস্তিত্ব থাকবে, পাইবন্ডের অস্তিত্ব থাকবে না। পাইবন যদি না থাকে তাহলে সেটা অ্যালকিনি হবে না, সেজন্য এখানে মুক্ত গুণন সম্ভব নয়।
একটু আগে কি বললাম যে পাই বন্ড গিভস বার্থ টু রেস্ট্রিক্টেড রোটেশন, অর্থাৎ পাই বন্ডের কারণে মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না। পাই বন্ডের কারণে কি বললাম, মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না। অর্থাৎ এই পাই বন্ডটা যখন এই পাই বন্ড এটা যখন এই পাই বন্ডটা উপরে নিচে আটকানো থাকে, লক থাকে, তখন এই কার্বনকে ধরে, আবার দুইটা কার্বনকে না, তুমি যদি বলবা এভাবে ঘুরাবো, না 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 এভাবে না, একটা কার্বনকে ধরছি আর একটা কার্বনকে ঘুরাচ্ছি, টাস করে পাই বন্ড ব্রেক হয়ে যাবে। যদি পাই বন্ড ব্রেক হয়ে যায় তাহলে ওইখানে অ্যালকিনের অস্তিত্ব থাকবে না, যৌগটাই হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে। কথা বুঝছো? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি রোটেশন হতো তাহলে কি হতো? এখন তো রোটেশন হচ্ছে না, যদি রোটেশন হতো তখন কি হতো? রোটেশন মানে বুঝতেছো ঘূর্ণন, অর্থাৎ এইভাবে ঘোরা। যদি রোটেশন হতো তাহলে যেটাই সিস সেটাই ট্রান্স হতো। রোটেশন হচ্ছে না বিদায় এটা যদি সিস হয় তাহলে আরেকটা সমন্বয় বের হচ্ছে, সেটা হচ্ছে কি ট্রান্স। আরেকটা সমন্বয় বের হচ্ছে সেটা হচ্ছে কি ট্রান্স। হ্যাঁ স্যার, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। একটু মাথার উপর ফার্স্ট ইয়ারে ফাঁকিবাজি করলে মাথার উপর দিয়ে যাবে। ফার্স্ট ইয়ারে ফাঁকিবাজি করছো। আচ্ছা, মুক্ত ঘূর্ণন অর্থ কি? মুক্ত ঘূর্ণন মানে হচ্ছে যে এই ক্লোরিন এবং এই হাইড্রোজেন যদি উপর নিচে অবস্থান করে, যেমন ধরো আমি তোমাকে একটা কনসেপ্ট বুঝাচ্ছি, দেখো এই কার্বন আমি তোমাকে বুঝাচ্ছি, তোমরা প্রশ্ন করবে আমি জানি। দেখো এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন। তুমি চাইলে এই ক্লোরিনটা ইচ্ছা মতো উপরে নিতে পারো, হাইড্রোজেনকে নিচে আনতে পারো। এটা হচ্ছে মুক্ত ঘূর্ণন। এটা হচ্ছে কি মুক্ত ঘূর্ণন। এটা হচ্ছে অ্যালকেনে পসিবল। কেন অ্যালকেনে পসিবল? কারণ অ্যালকেনে পাইবন্ড নাই। পাইবন্ড আছে, পাইবন্ড যেহেতু নাই, এই দেখো পাইবন্ড এখানে আছে না অ্যালকিনে, পাইবন্ড যেহেতু আছে সেজন্য তুমি চাইলেও এই ক্লোরিনকে এবং এই হাইড্রোজেনকে উপরে নিচে আনতে পারবে না, কারণ মুক্ত ঘূর্ণন সম্ভব হচ্ছে না। কি বললাম? মুক্ত ঘূর্ণন সম্ভব হচ্ছে না। যদি মুক্ত ঘূর্ণন সম্ভব হতো তাহলে যেটাই সিস সেটাই ট্রান্স হতো, তাহলে ওখানে সমানও বের হতো না। তাহলে এখানে সমানও বের হতো না। তাহলে কি বললাম? এই দেখো কিছু কিছু স্টুডেন্টের কমেন্ট দেখতেছি আসলে ভালো লাগতেছে না, তারা বলতেছে কঠিন কেন। দেখো মুক্ত ঘূর্ণন সম্ভব হচ্ছে না বিদায় আরেকটা ট্রান্স তৈরি হচ্ছে। দেখো তো এখানে ক্লোরিনটা কি ছিল? উপরে ছিল না? এই ক্লোরিনটা এখন চলে আসবে কি, ক্লোরিনটা উপরে ছিল না, ক্লোরিনটা এখন চলে আসবে নিচে। কেন? দেখো দেখো ভালোভাবে দেখো, এটা ক্লোরিন, এটা হচ্ছে হাইড্রোজেন। দেখো ভালোভাবে দেখো, আমি তোমাকে বোঝাচ্ছি জিনিসটা কিরকম হচ্ছে। তাহলে এটা কি গুলো? এটা হচ্ছে আমার সিস, এটা হচ্ছে আমার কি ট্রান্স। আচ্ছা আমি এটা এভাবে লিখি নেই আর কি, এভাবে লেখার দরকার নেই। এটা হচ্ছে আমার সিস, এটা হচ্ছে আমার ট্রান্স। কেন সিস ট্রান্স কেন হচ্ছে? কারণটা হচ্ছে যে এই জায়গায় মুক্ত ঘূর্ণন সম্ভব হচ্ছে না। মুক্ত ঘূর্ণন যেহেতু সম্ভব হচ্ছে না তাহলে আরেকটা সমন্বয় বের হচ্ছে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া মুক্ত ঘূর্ণন সম্ভব হলে তখন কি হতো? মুক্ত ঘূর্ণন যদি সম্ভব হতো, অর্থাৎ যদি ক্লোরিনটা হাইড্রোজেনে থাকতো এবং হাইড্রোজেন যদি ক্লোরিনে আবার আনা যেত, তাহলে যেটাই সিস সেটাই ট্রান্স, তাহলে আলাদা কিন্তু হতো না। এখন দেখো একটা সিস একটা ট্রান্স, মানে এই সিসের আরেকটা সমন্বয় হচ্ছে ট্রান্স, মানে এই দুইটা এবং এই দুইটা কিন্তু সেম না। তোমরা মনে করতেছো যে ভাইয়া এই যৌগ এবং এই যৌগ হচ্ছে সেম, না ভাইয়া এটা সেম না। এটা হচ্ছে সিস, এটা হচ্ছে ট্রান্স। কেন? কারণ এখান থেকে এটা আসা নাই, এই জিনিসটা হচ্ছে আরেকটা যৌগ। কি বললাম? তুমি এখন বলতে পারো ভাইয়া আপনি তো হাইড্রোজেন এখন উপরে দিয়েছেন, ক্লোরিন নিচে আসছে। ভাইয়া এটা থেকে আসা নাই, বোঝার চেষ্টা করো, এই জিনিসটা এটা থেকে আসা নাই, এটা হচ্ছে আরেকটা যৌগ, ডিফারেন্ট টাইপের যৌগ। বাট এটাকে ট্রান্স কেন বলতেছে? কারণ সেম টাইপের পরমাণু সেম সেটে অবস্থান করতেছে। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে এটা কি মুক্ত ঘূর্ণন হয় নাই? না ভাই এটা মুক্ত ঘূর্ণন হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে পাই বন্ড আছে। পাই বন্ড উপরে নিচে যখন আটকানো থাকে তখন ফ্রি রোটেশন হয় না, তখন তুমি হাইড্রোজেনকে উপরে ক্লোরিনকে নিচে সেটা করতে পারবে না। কারণ একটা কার্বনকে ধরে আরেকটা কার্বনকে ঘুরালে পাই বন্ড টাস করে ভেঙে যাবে, পাই বন্ড টাস করে ভেঙে যাবে। ঠিক আছে? আচ্ছা এখন তোমাদের একটা সমস্যা হচ্ছে কি জানো? তোমরা বেশি অস্থির, বেশি অস্থির। এভাবে অস্থির থাকা উচিত না। আমি বারবার বললাম একটা জিনিস যখন বুঝাবো, ফার্স্ট টাইম তো ভাইয়া বুঝবা না। আমি ফার্স্ট দিন বলছিলাম না তোমরা কি রোবট? ফার্স্ট দিন বুঝবা না, আমাকে আরো এক্সাম্পল দিতে দাও, আমাকে আরো বুঝাতে দাও। তোমরা যদি ফার্স্টে বলো স্যার বুঝি নাই একটা স্যার টাইম মতো একটা পড়া পড়াইছি, জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, স্যারকে একটু সময় দাও। তোমরা এভাবে অস্থির করলে হবে না। হ্যাঁ আমি জানি এখন প্রশ্ন আসো। এখানে কার্বন দিলাম, অ্যালকেনে কেন হচ্ছে না? অ্যালকেনে কেন হচ্ছে না? দেখো এখানে হাইড্রোজেন ছিল, এখানে ক্লোরিন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, এখানে ক্লোরিন ছিল, আর এখানে কি ছিল? এইচ ছিল। প্রশ্ন হচ্ছে ভাইয়া অ্যালকেনে কেন হচ্ছে না? আচ্ছা তুমি এটা যদি করো তাহলে দেখো এখানের মধ্যে কিন্তু কি নাই?
পাই বন্ড নাই, সবগুলো সিগমা বন্ড না, সবগুলো হচ্ছে কি সিগমা বন্ড। সিগমা বন্ড যেহেতু আছে, যেহেতু এখানে কোনো পাই বন্ড নাই, তো তুমি চাইলে এই হাইড্রোজেনকে কি করতে পারো, ক্লোরিনটা এই জায়গায়, হাইড্রোজেনটা এই জায়গায় আনতে পারো, খুবই সিম্পল। বাট অ্যালকিনের ক্ষেত্রে সেটা পসিবল হচ্ছে না। অ্যালকিনের ক্ষেত্রে যেহেতু পসিবল হচ্ছে না, সেজন্য আরেকটা সমন্বয় বের হচ্ছে, সেটা হচ্ছে কি ট্রান্স সমন্বয়। এটা হচ্ছে মূল কনসেপ্ট, এটা ছিল আসলে কি মূল কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখন তাহলে আমরা একটু সত্যতে আসি, কন্ডিশনে আসি, আমরা আস্তে আস্তে বুঝবো, আরো কিছু করব। মূল বেসিক ছিল হচ্ছে এটাই, যে পাই বন্ড যখন থাকে তখন হচ্ছে রোটেশন সম্ভব হয় না, রোটেশন সম্ভব হয় না বিধায় আরেকটা সমন্বয় বের হচ্ছে। যদি রোটেশন সম্ভব হতো তাহলে যেটাই সিস সেটাই ট্রান্স হয়ে যেত। একটু আগে লিখলাম না, একটু আগে কি লিখলাম, এই কার্বনের উপরে কি ছিল, ক্লোরিন ছিল, এখানে ক্লোরিন ছিল, হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল। রোটেশন যদি সম্ভব হতো, সাপোজ ধরো রোটেশন সম্ভব হচ্ছে, রোটেশন সম্ভব হয়েছে, রোটেশন মানে ঘূর্ণনটা সম্ভব হয়েছে, তাহলে যেটাই সিস, তাহলে যেটাই সিস আবার সেটাই ট্রান্স। তাহলে এখানে সমানও কই, সমানও কই, এখানে এখানে সমানও নাই। রোটেশন সম্ভব হচ্ছে না বিদায় একটা সিস বের হচ্ছে এবং আরেকটা দেখতেছে ট্রান্স, আরেকটা কি বের হচ্ছে ট্রান্স, ঠিক আছে। আচ্ছা কন্ডিশনটা দেখি, জ্যামিতিক সমানতা সত্য, জ্যামিতিক সমানতা সত্য। এক নাম্বারটা হচ্ছে কার্বন দেখো সবাই একটু লিখে তো, এক নম্বর কন্ডিশন হচ্ছে কি, যে কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন রহিত হতে হয়, ঠিক আছে। দুই নম্বর কন্ডিশন হচ্ছে কি, কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন রহিত হয়। দুই নম্বর কন্ডিশন হচ্ছে কি, যে অ্যালকিন, সরি এটা লিখে যাবে, কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন থাকা যাবে না, সবচেয়ে বেস্ট হয় রহিত, এগুলো বোঝা যাবে না। কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন, আচ্ছা যেটা লিখছি সেটা লেখা যায়, কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন থাকা যাবে না, কার্বন কার্বনের বন্ধনের মুক্ত ঘূর্ণন থাকা যাবে না, এটা হচ্ছে এক নম্বর কন্ডিশন। দুই নম্বর কন্ডিশন হচ্ছে কি, যে অ্যালকিন অথবা চাকতিক যৌগ হতে হবে, অর্থাৎ জ্যামিতিক সমানতা যে দিবে, কারা দিবে, অ্যালকিন অথবা চাকতিক যৌগ, দুইটাই কিন্তু জ্যামিতিক সমানতা দিবে। অ্যালকিন, আচ্ছা এটা লিখে ফেলতে পারো, অথবা না লিখে এবং লিখো, অ্যালকিন এবং চাকতিক যৌগ হতে হবে। তিন নম্বর কন্ডিশন হচ্ছে কি, তাদের স্থানিক বিন্যাস, তাদের স্থানিক বিন্যাস সুনির্দিষ্ট হতে হবে। কি বললাম, তাদের স্থানিক বিন্যাস সুনির্দিষ্ট হতে হবে। সুনির্দিষ্ট বলতে কিরকম দেখো তো, এ বি ইন্টু সি, সি ইন্টু এ বি, এখানে লিখো, এটা ক লিখো, এগুলো হচ্ছে একটা কন্ডিশন। এ বি ইন্টু সি, আমি বুঝাচ্ছি এগুলা, আগে লিখো। সি ইন্টু এক্স, এক্স মানে আবার হ্যালোজেন না ভাইয়া, এক্স মানে যে কোনো একটা মৌল, এক্স মানে আবার হ্যালোজেন না। দেখো গ, এ বি ইন্টু সি, স্থানিক বিন্যাস সুনির্দিষ্ট হতে হবে। মানে তুমি যদি বলো যে ভাইয়া একটা যৌগ পাইছি যেখানে ডাবল বন্ড আছে, যেখানে হচ্ছে চাকরির যৌগ বা ডাবল বন্ড আছে, মুক্ত ঘূর্ণন কিন্তু রহিত হচ্ছে না, তবুও সেটা জ্যামিতিক সমানতা দিচ্ছে না, কারণটা কি, কারণ হচ্ছে তাদের স্থানিক বিন্যাসটা, তাদের বিন্যাসটা ফিক্সড হতে হবে। ফিক্স বলতে চারটা সত্যের উপরে, দেখো সি ইন্টু এক্স, সরি এটা বি এক্স হবে, ab ইন্টু সি, ab ইন্টু সি। আচ্ছা আমাদের এটা ভুল হয়েছে, দেখো ঠিকই, ফার্স্টে ঠিকই ছিল, তোমাদের চিন্তা করতে করতে ভুল করে গেছে। দেখো ab ইন্টু সি, সি ইন্টু ab ইন্টু সি, সি ইন্টু এক্স, এরপরে সি ইন্টু কি বি এক্স, ঠিক আছে, ফার্স্টে ঠিকই ছিল, সরি এটার জন্য। এরপরে ab ইন্টু সি ডি। প্রশ্ন হচ্ছে ভাই এগুলো কি লিখলেন, আচ্ছা এই চারটা সত্য, এগুলো হচ্ছে আমার কন্ডিশন, এতটুকু পর্যন্ত যা লিখলাম এগুলো হচ্ছে আমার কন্ডিশন। প্রথমটা হচ্ছে কি, যে কার্বন কার্বন বন্ধনের মুক্ত ঘূর্ণন থাকা যাবে না, অ্যালকিন এবং চাকতিক যৌগ হতে হবে, তাদের স্থানিক বিন্যাস সুনির্দিষ্ট হতে হবে, তাদের স্থানিক বিন্যাস কি হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে। তাহলে আমি একটু দেখি, তোমার নিচেরটা লিখো আস্তে আস্তে।
তাহলে আমি একটা জিনিস খেয়াল করে দেখি, এক্স এর জায়গায় কি, এক্স হচ্ছে যে কোনো একটা মৌল, ফ্লোরিন ক্লোরিন হতে পারে, অথবা হাইড্রোজেন হতে পারে, অথবা ইচ্ছার মতো একটা বসাও, এক্স এর জায়গায় যে কোনো একটা বসাতে পারো। এক্স মানে হচ্ছে একটা প্রতীক, মানে যে কোনো একটা তুমি মৌল বসাতে পারো। এক্স মানে কিন্তু আবার হ্যালোজেন না, অনেক কেউ হ্যালোজেন মনে করো, হ্যালোজেন বসাতে পারো, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তো বসাতে পারো। আচ্ছা দেখি আমরা তাহলে একটু দেখি। এরপর আমি তোমাদেরকে মুখে হচ্ছে একটা ব্যাখ্যা লিখে দিব, এগুলো তোমরা লেখা লিখে ফেলবা, এ বি ইন্টু সি, এটা ঠিক আছে, লিখছো তো এগুলো সবগুলা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। দেখো আচ্ছা এরপরে এটা লেখার পরে একটা কথা লিখবা, একটা কথা হচ্ছে কি, কথাটা হচ্ছে আমার ভালোভাবে মুখে শুনে রাখো, জিনিসটা হচ্ছে ডিটেলস, ডিটেলস একটা কথা লিখবা। এই ডিটেলস কথাটা হচ্ছে মাঝে মাঝে 2 নম্বরের জন্য আসে, যে অ্যালকিন কেন হচ্ছে জ্যামিতিক সমানতা দেয়। অ্যালকিন তুমি একটা বলতে পারো না যে ভাই অ্যালকাইন কেন দিচ্ছে না, অ্যালকাইন কেন দিচ্ছে না, দেখো কারণ ট্রিপল বন্ড যখন থাকবে এখানে একটা হাইড্রোজেন দিছো, কই আর কিছু আছে, তার হাত তো ফিল হয়ে গেছে, জীবনে জ্যামিতিক সমানতা দিবে না। আর অ্যালকেন কেন দিবে না সেটা আগেই বলছি, কারণ অ্যালকেনের মধ্যে পাই বন্ড নাই, অর্থাৎ পাই বন্ড থাকতে হবে। তুমি এখন বলতে পারো ভাই এখানে তো পাই বন্ড আছে, পাই বন্ড আছে কিন্তু অতিরিক্ত, অতিরিক্ত থাকা যাবে না, আবার অতিরিক্ত মানে কয়টা, 2টা, তাহলে এটা কিন্তু সম্ভব না, ঠিক আছে। আচ্ছা এখন একটা কথা বলে রাখি যে সরি, হ্যাঁ একটা কথা বলে রাখি যে ডিটেলসটা, যে যদি বলে যে অ্যালকিন কেন জ্যামিতিক সমানতা দেয়, সেটা কিভাবে লিখবা, সেটা হচ্ছে যে অ্যালকিনে, একটু ওয়েট করো, সেটা হচ্ছে যে অ্যালকিনে পাই বন্ড আছে, এই পাই বন্ডের কারণে মুক্ত ঘূর্ণন রহিত হয়, কেননা আবর্তন বা মুক্ত ঘূর্ণন সম্ভব হলে পাই বন্ডের অস্তিত্ব বিলুপ্ত হবে। এখন তুমি এটা লিখিও না, আমার কথা আগে শুনো, পরে দিয়ে রেকর্ড ভার্সন দেখে লিখে নিবা। কি বললাম, কোশ্চেনটা হচ্ছে কি, যে অ্যালকিন কেন জ্যামিতিক সমানতা দিচ্ছে, কারণটা কি, অ্যালকিনে পাই বন্ড আছে, এই পাই বন্ডের কারণে মুক্ত ঘূর্ণন রহিত হয়, কেননা আবর্তন বা মুক্ত ঘূর্ণন সম্ভব হলে পাই বন্ডের অস্তিত্ব বিলুপ্ত হবে, এটা লিখে দিবা। এরপরে লিখবা কার্বন কার্বন বন্ধনে যখন দ্বিবন্ধন তৈরি হয় তখন পাই বন্ডগুলো উপরে নিচে আটকানো থাকে। কি লিখবা, কার্বন বন্ধনে যখন দ্বিবন্ধন তৈরি হয় তখন পাই বন্ডগুলো উপরে নিচে আটকানো থাকার কারণে ফ্রি রোটেশন সম্ভব হয় না। কি বললাম, আটকানো থাকার কারণে ফ্রি রোটেশন সম্ভব হয় না। যদি ফ্রি রোটেশন সম্ভব হতো তাহলে যেটাই সিস সেটাই ট্রান্স হতো। যদি ফ্রি রোটেশন সম্ভব হতো তাহলে যেটাই সিস, কি বললাম কষ্ট করে একটু ভাইয়া লিখে নিবা, যেমন ধর এটা দিলাম, এটার নাম কি, সিস বিউট টু ইন। প্রশ্ন হচ্ছে ভাইয়া সিস কেন বললেন, সিস বলার কারণ হচ্ছে সেম টাইপের পরমাণু সেম সেটে অবস্থান করছে। সিস বিউট টু ইন কেন, 1 2 3 4 নাম্বারিং করতে করবে, এখান থেকে 1 2 3 4 অথবা বাম দিক থেকে করতে পারো, সেমই আসবে 1 2 3 4 বিউট টু ইন। এরপরে যেহেতু এখানে ডাবল বন্ড আছে তাহলে কি হবে, পাই বন্ড থাকার কারণে সে আরেকটা সমানতা দিবে, সেটা হচ্ছে কি, সরি আমার এখানে বলেছে, আরে আজকে বেশি সিলি মিস্টেক করতেছি। দেখো এখানে এইচ তো হবে না, এখানে কি এইচ হবে না, দেখো এইচ CH3 এখানে কি হবে এইচ, এতটুক না, সিস বিউট টু ইন, এটা হবে কি ট্রান্স বিউট টু ইন। তাহলে আমি কি বললাম তোমাকে, এত অস্থির হইও না, এটা আস্তে ধীরে লিখবা, যে নোটটা লিখে দিচ্ছি সেটা আস্তে ধীরে লিখিও, এখন লিখলে অনেক সময় চলে যাবে। কি বললাম, আমি আবার শুরু থেকে বলতেছি, ফার্স্টে কি বললাম, যে অ্যালকিনে, দেখো অ্যালকিনে কি বললাম, অ্যালকিনে পাই বন্ড আছে, এই পাই বন্ডের কারণে মুক্ত ঘূর্ণন সম্ভব হয় না, কেননা আবর্তন বা মুক্ত ঘূর্ণন সম্ভব হলে পাই বন্ডের অস্তিত্ব বিলুপ্ত হতো। কার্বন দ্বিবন্ধনে যখন পাই বন্ড তৈরি হয়, অর্থাৎ কার্বন বন্ধনে যখন দ্বিবন্ধন তৈরি হয় তখন কি, কার্বন দ্বিবন্ধনে যখন বন্ধন তৈরি হয় তখন পাই বন্ডগুলো উপরে নিচে আটকানো থাকার কারণে ফ্রি রোটেশন সম্ভব হয় না। যদি ফ্রি রোটেশন সম্ভব হতো তাহলে যেটাই সিস সেটাই ট্রান্স হতো। তাই অ্যালকিন যোগে কার্বন দ্বিবন্ধনকে ঘিরে আবর্তনের প্রতিবন্ধকতা হচ্ছে জ্যামিতিক সমানতার প্রধান কারণ। এটা একটু কষ্ট করে লিখে রাখিও, একটু কষ্ট করতে হবে, সবাইকে একটু কষ্ট করতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু ভালো ফলাফল পাবা না। আচ্ছা এটা গেল, এখন আমরা আসি যারা এতক্ষণ পর্যন্ত কিচ্ছু বুঝো নাই তাদেরকে এখন আমি অ্যাপ্লিকেশন দেখাবো। একটু অ্যাপ্লিকেশনে দেখার চেষ্টা করো, দেখো অ্যাপ্লিকেশনটা একটু দেখার চেষ্টা করো। প্রথমে আসি
CH2 CH2 নিয়ে, এটা কি জ্যামিতিক সমানতা দিবে? একদম অ্যালকিনের প্রথম শ্রেণী থেকে শুরু করি, এটা কি জ্যামিতিক সমানতা দিবে? তুমি এখন বলতে পারো যে ভাইয়া ডাবল বন্ড আছে, মুক্ত গুণন রহিত হচ্ছে, জ্যামিতিক সমানতা দিবে। আমার এখানে আসলে নেট কিন্তু অনেক স্মুথ আছে, তোমাদের বুঝলাম না, তোমাদের হয়তো সমস্যা চলতেছে কয়েকজনের, ঠিক আছে? দেখো CH2 প্রশ্ন হচ্ছে এটাকে জ্যামিতিক সমানতা দিবে? তুমি বলতে পারো ভাইয়া আচ্ছা একটা কথা বলে রাখি, ডেফিনিশনটা কি এখন তোমরা সবাই মিল পাইছো? ডেফিনিশনটা কি ছিল মনে আছে? যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কার্বন কার্বন বন্ধনের মুক্ত গুণন সম্ভব হয় না বিধায় যে দুই প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয়। কনফিগারেশন মানে কি? হোয়াট ইজ কনফিগারেশন? কনফিগারেশন মানে হচ্ছে এটা, এই জায়গায় CH3 দিছি না, ডেফিনিশনটা একটু মিলে দেখো তো এখন মিলছে কিনা। কার্বন কার্বন বন্ধনের মুক্ত গুণন সম্ভব হচ্ছে না বিধায় যে দু প্রকারের কনফিগারেশন, যে দু প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয়। কার্বন কার্বন বন্ধনের মুক্ত গুণন সম্ভব হচ্ছে না, এখানে সম্ভব হচ্ছে না বিধায় যে দুই প্রকারের কনফিগারেশন অথবা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয় সেটা হচ্ছে তারা পরস্পর জ্যামিতিক সমানতা। অর্থাৎ বিন্যাস সুনির্দিষ্ট না, তাদের স্থানিক বিন্যাসটা সুনির্দিষ্ট না। কেন দেখো, আমি যদি ভেঙে লিখি সি, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখন ওই স্থানিক বিন্যাসের চারটা সত্য একটু মিলাতো দেখি। এ বি ইন্টু সি, সি ইন্টু এ বি ইন্টু সি, সি ইন্টু এক্স, এ বি ইন্টু সি, সি ইন্টু বি এক্স, এ বি ইন্টু সি, সি ইন্টু ডি। এখন দেখো তো, দেখো কোনোটা কি মিলছে? এই চারটা সত্যের মধ্যে কি এটা পড়ছে? পড়া নাই। এটা কি পড়ছে দেখো তো, হাইড্রোজেনকে যদি আমি ধরি, তাহলে এ ইন্টু এ, অর্থাৎ এ ইন্টু সি, আবার সি এ এ। তার মানে এই চারটা সত্যের মধ্যে আমার কি এই সত্যটা কি পড়ছে, মানে এই বিন্যাসটা কি পড়ছে? এখানে পড়া নাই, তার মানে এটা জ্যামিতিক সমানতা দিবে না। তো তুমি কি দেখাবা? ফার্স্টে জ্যামিতিক সমানতার ডেফিনিশন লেখার পরে সত্যগুলো আলোচনা করবা। 4 নাম্বারের জন্য আসে, 4 নাম্বারের জন্য তোমাকে যদি আস্ক করে যে একটা যৌগ জ্যামিতিক সমানতা দিচ্ছে কিনা, তুমি কি বলবা? ফার্স্টে বলবা আমরা জানি যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, কিন্তু কার্বন কার্বন মুক্ত গুণন সম্ভব না হলে যে দুই প্রকারের কনফিগারেশন বা ত্রিমাত্রিক বিন্যাসের সৃষ্টি হয় সেটা হচ্ছে তাদের পরস্পরের জ্যামিতিক সমানতা। এখন জ্যামিতিক সমানতার কন্ডিশনটা আলোচনা করবা। কন্ডিশনটা আলোচনা করে কি করবা? এই মেইন কন্ডিশন হচ্ছে এটা, স্থানিক বিন্যাস। প্রথম কন্ডিশন কি ছিল? যে কার্বন কার্বন বন্ধনে মুক্ত গুণন থাকা যাবে না। এখানে কিন্তু মুক্ত গুণন কিন্তু হচ্ছে না। 1 2 নাম্বার কন্ডিশন কি ছিল? ডাবল বন্ড থাকতে হবে, ডাবল বন্ড আছে, বাট 3 নাম্বার কন্ডিশন হচ্ছে এটা। তিনোটা কিন্তু ফলো করতে হবে, তিনোটা কিন্তু সত্যটা মানতে হবে। তার মানে এটা জ্যামিতিক সমানতা দিচ্ছে না। কেন? এটা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া দিচ্ছে না কেন? কারণটা হচ্ছে তুমি এখানে কি সিস ট্রান্স খুঁজে পাবা? আমাকে বলো, এই জায়গায় কি সিস ট্রান্স পাচ্ছ? তুমি যদি বলো যে ভাইয়া সেম সাইডে তো অবস্থান করতেছে, সেম সাইডে কি এটা অপোজিট সাইডে অবস্থান করতেছে, সেমই তো ভাইয়া, এটা সিস ট্রান্স হবে না। যেহেতু সিস ট্রান্স হচ্ছে না, জ্যামিতিক সমানতা দিবে না, জ্যামিতিক সমানতা দিবে না, ঠিক আছে? কি লিখলেন মুসলিম বুঝলামই না। আরে আচ্ছা দেখো, একটু রেকর্ডেড ভার্সনটা দেখবা, আর বইটা ছাড়া আর কোনো বই নাই। আচ্ছা এরপরে আসি আমরা ইথিনে, এরপরে আমরা আসি ইথিনে। 2 নাম্বারটা হচ্ছে কি? CH3 CH। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা ফুলটা লিখি এখন থেকে। আমরা হচ্ছে আণবিক সংখ্যাটা লিখবো। আমরা 1 নাম্বার করছি হচ্ছে ইথিন ছিল না, 1 নাম্বার আমরা কি করছি? ইথিন। ইথিন মানে হচ্ছে C2H2 না? আচ্ছা 2 নাম্বার হচ্ছে কি? ইথিন মানে C2H4, C2H4 না? আচ্ছা 2 নাম্বার হচ্ছে কি? C3H6। C3H6টা করে দিই দেখি, CH3 CH ডাবল বন্ড CH2। এটা হচ্ছে আমার কি? প্রোপিন। প্রশ্ন হচ্ছে প্রোপিন কি জ্যামিতিক সমানতা দিবে? আনসার হচ্ছে না, প্রোপিন জ্যামিতিক সমানতা দিবে না। কেন? কারণ এখানে হাইড্রোজেন একটা আসছে, এখানে এটা কিভাবে লিখে দেখো, হাইড্রোজেন 2টা, কার্বন কার্বন ডাবল বন্ড বসেছি। আচ্ছা বসানোর পরে হাইড্রোজেন 2টা বসাও, উপরে একটা নিচে একটা, এরপরে এই জায়গায় একটা CH3 বসাও, এই জায়গায় একটা H বসাও। এটা কি জ্যামিতিক সমানতা দিবে? কেন? কারণ লাস্টে কি C ইন্টু A হয়ে গেছে, দেখছো? দিবে না। অত সহজ কথা একটা মাথায় রাখবা, ডাবল বন্ডের পাশে যদি H2 থাকে, কি বললাম? ডাবল বন্ডের পাশে যদি H2 থাকে তাহলে সেটা জ্যামিতিক সমানতা দিবে না, কারণ এটা কখনো সিস ট্রান্স পসিবল না, কখনো সিস ট্রান্স পসিবল না। অর্থাৎ
ফার্স্টে কি বললাম, ইথিন দিচ্ছে না, প্রপিনও দিচ্ছে না। প্রপিনের কি আর সমানও বের হবে? বের হবে না। প্রপিনের কিন্তু অবস্থান সমানও নাই, শিকল সমানও নাই। 3 নম্বরে আসি। 3 নম্বর হচ্ছে কি C4H। 3 নম্বর হচ্ছে কি C4H। C4H কে ভেঙে লিখো তো CH2 CH ডাবল বন্ড CH2 1 2 3 4 নামটা কি বিউটিন 1। আচ্ছা বিউটিন 1 এর কয়টা সমান আছে বলতে পারবা? বিউটিন 1 এর 3টা সমানো, 2টা অবস্থান সমানো, একটা হচ্ছে শিকল সমানো। শিকল সমান হচ্ছে 2 মিথাইল প্রপিন, করে দেখিও বাসায়। 2 মিথাইল প্রপিন আসবে। অবস্থান সমান হচ্ছে বিউটিন 1 বিউটিন 2। এখন আমাকে বলো, কেউ যদি তোমাকে যদি আস্ক করে এইভাবে, সাপোজ ধরো পরীক্ষা এইভাবে আসছে যে এখানে বললো যে কি অবস্থান সমান দিয়ে দিচ্ছে, বললো পজিশনাল আইসোমারিজম। পজিশনাল বললো কি, দেখো এই জায়গায় দেখো, বললো হচ্ছে কি পজিশনাল আইসোমারিজম, অর্থাৎ অবস্থান সমানো। একটা বললো এ, একটা বললো বি। তাহলে C4H এর মানে হচ্ছে কি বিউটিন। বিউটিনের অবস্থান সমানো কয়টা? 2টা, বিউটিন 1 বিউটিন 1 আর একটা হচ্ছে কি বিউটিন 2। প্রশ্ন হচ্ছে ওরা বলতেছে এ আর বি এর মধ্যে কোনটা জ্যামিতিক সমানতা দিবে। তুমি কি বলবা? তুমি বলবা জ্যামিতিক সমানতা দেওয়ার শর্ত কি ছিল, বিন্যাসটা কি ছিল? বিন্যাসটার কথা বাদ দাও। ফার্স্ট আমি তোমাকে বললাম ডাবল বন্ডের পাশে যদি H2 থাকে, চোখ বন্ধ করে বলবা এটা দিবে না, ক্রস। বাট তুমি কেন দিবে না সেটা এক্সপ্লেন করতে হবে। তুমি যদি বলো হ্যাঁ ডাবল বন্ডে H2 আছে সেখানে দিচ্ছে না, খাতায় কিন্তু নাম্বার দিবে না, এক্সপ্লেন করতে হবে। ফার্স্টে সংজ্ঞা লিখবা, এরপরে শর্ত যেগুলো লিখে দিচ্ছি সেগুলো লিখবা। লিখে দেওয়ার পরে পরে দিয়ে বলবো হ্যাঁ যে উপরোক্ত এই বিন্যাসটি উপরোক্ত শর্তের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ আমি যে 4টা শর্ত লিখছি সেই শর্তের মধ্যে এই বিন্যাসটি অন্তর্ভুক্ত নয় বিদায় এই এ যৌগটি হচ্ছে জ্যামিতিক সমানতা দিবে না। আর বি যৌগটির বিন্যাসটি উপরোক্ত শর্তের সাথে অন্তর্ভুক্ত থাকায় বি যৌগটি জ্যামিতিক সমানতা দিবে। এটা কেন দিচ্ছে, কেমনে দিচ্ছে দেখি তো। সি ডাবল বন্ড দিলাম, উপরে একটা CH3 বসাও, নিচে একটা H বসাও, এখানে একটা CH3 বসাও, এখানে একটা H বসাও। এর নাম কি? এটার নাম হচ্ছে সিস বিউট টু ইন। সিস বিউট টু ইন, সিস বিউট টু ইন। এখন ট্রান্স বের করে তো দেখি, ট্রান্স বের করো তো দেখি। ট্রান্স বের করলে ট্রান্স হচ্ছে উল্টাই দিবা, উল্টাই দিবা শুধু H উপরে উপরে দিয়ে দিবা শুধু, ঠিক আছে? শেষ। ট্রান্স, তাহলে এটা কি হবে? ট্রান্স বিউট টু ইন। শেষ। এরপরে আসি তো C5H10। C5H10 এর কয়টা সমাণু আছে? C5H10 মানে আমরা বুঝি প্যান্টিন না? প্যান্টিন কিভাবে লেখা যায় বলো তো? এখানে আবার শিকল টিকল এগুলো আনবা না, এখানে শুধু অবস্থানের কথা হবে। শুধু কি হবে? অবস্থানের কথা হবে। দেখো এটা হচ্ছে প্যান্টিন 1 না, এটা হচ্ছে কি প্যান্টিন 1। প্যান্টিন 1 এর কয়টা সমাণু বের হবে? শুধু আরেকটা বের হবে না, আরেকটাই তো বের হবে। দেখো তুমি যদি বলো ভাই ডাবল বন্ডটা এই পাশে আনলে তবুও কিন্তু প্যান্টিন 2 হয়ে যাচ্ছে, তাহলে প্যান্টিন 1 এবং প্যান্টিন 2 এটা হচ্ছে কি আমার অবস্থান সমাণু। বললো এটা এ, এটা হচ্ছে বি। বললো এ আর বি এর মধ্যে কোনটা অবস্থান সমাণু দিবে, সরি কোনটা জ্যামিতিক সমাণু দিবে, কোনটা জ্যামিতিক সমাণু। তুমি কি করবা? ডাবল বন্ডে CH2 আছে, চোখ বন্ধ করে এ দিবে না। কি বললাম এ, কিন্তু সেটা কারণটা বলতে হবে, কারণটা নোট খাতে সুন্দর করে লিখিও, যাতে আজ থেকে 2 মাস পরে আমি তো সবসময় তোমার পাশে থাকবো না, আমার যে কথাগুলো আছে সুন্দর করে নোট করে লিখে রাখিও, ঠিক আছে? কারণ এখানে অনেকজন অনেক জায়গা থেকে দেখতেছো, নোট করে লিখে রাখো, যাতে আজ থেকে 2 মাস 3 মাস পরে একটু নোটগুলো দেখবে যাতে মনে পড়ে। সেজন্য বারবার নোটের জন্য মাথা চিল্লাই ফেলতেছি, মাথা ফাটাই ফেলতেছি কি জন্য? যে নোটগুলো করে থাকলে পড়া দিয়ে সুবিধা হয়, পড়া দিয়ে অনেক সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা দেখো এখন তাহলে এ আর বি, এ আর দিচ্ছে না, বাট বিটা দেখো তো CH3 CH। তাহলে ফার্স্ট আমি একটা কাজ করি, বিটা আমি একটু বিন্যাস আকারে লিখি। ডাবল বন্ড দিলাম, CC ডাবল বন্ড দিলাম, CH3, এখানে একটা H দিলাম, এখানে কি দিলাম? এটা কিভাবে লেখো আমি তোমাকে একটু দেখাচ্ছি। দেখো ফার্স্টে কার্বন কার্বন ডাবল বন্ড দিছো, দেওয়া শেষ। কার্বন কার্বন ডাবল বন্ড দেওয়া শেষ। দেওয়ার পরে এই কার্বনের ডান পাশে কি আছে? CH3 আছে না, এটাও এখানে দিয়ে দাও। আর Hটা আলাদাভাবে এভাবে বসাও। কি বললাম? কার্বন কার্বন ডাবল বন্ড আছে, ডাবল বন্ড বসাইছি। কার্বনের পাশে কি আছে? CH3 আছে, একটা H আছে, একটা CH3 আছে। Hটাকে নিচে বসাও, CH3টাকে উপরে বসাও। আচ্ছা Hটাকে উপরে বসালে সমস্যা নেই, হবে। CH3 উপরে, H নিচে। এরপরে এই জায়গায় আসো, এই জায়গায় কার্বনের একটা H আছে না, এই Hটাকে এই পাশে বসাও। Hটা সবসময় সিঙ্গেল থাকবে, কার্বনের সাথে Hটা আলাদা করে বসাবা। এরপর এখানে কি আছে? CH3 CH2, এটাকে একসাথে C2H5 লেখা যায়। শেষ। নামকরণ করলে কি আসে?
এটার নামটা কি ছিল, আগের নামটাই বসা দেবে। এটার নাম কি, প্যান্টিন 2 না, সিস প্যান্টিন 2, সিস প্যান্টিন 2। ট্রান্সটা যদি লিখি, ট্রান্সটা কি হবে, এইচ জাস্ট এখানে উল্টায় দাও, এটা হচ্ছে ট্রান্স, কি বললাম, এটা হচ্ছে আমার ট্রান্স, তাহলে এটা হচ্ছে সিস প্যান্ট 2 ইন, আর এটা হচ্ছে কি ট্রান্স প্যান্ট 2 ইন। 1 2 3 4 5 নাম্বারিং করতে শুরু করবো এখান থেকে না, 1 2, 2 নাম্বারে ডাবল বন্ড আছে, তাহলে ট্রান্স প্যান্ট 2 ইন, শেষ। আচ্ছা এরপরে আসি C6H12 এর। আচ্ছা এর উপরেরটা কেন দিচ্ছে না সেটা বলবো, সেটাও লিখে দিচ্ছে। তো দেখো উপরেরটা কেন দিচ্ছে না, উপরেরটা আমি তোমাকে লিখে দিচ্ছি, দেখো কার্বন কার্বন ডাবল বন্ড দিছি, তো এখানে হাইড্রোজেন দুইটা, অর্থাৎ এই হাইড্রোজেন, অর্থাৎ সেম টাইপের পরমাণু যদি এভাবে একই সাইডে এভাবে অবস্থান করে, মানে একটা লাইনের মধ্যে যদি এভাবে অবস্থান করে, তাহলে সেটা জ্যামিতিক সমতা দিবে না। কেন দিবে না, ওই কন্ডিশন 4টা, বিন্যাসের এই কন্ডিশনটা লিখে দিবা, বাস শেষ। আচ্ছা এরপর আসি C6H12, C6H12, C6H12 এর অবস্থান সমান কয়টা, 3টা কিন্তু ভাইয়া, কয়টা, 3টা। দেখো তো CH3 CH2 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 CH ডাবল বন্ড CH2, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এরপর আরেকটা দেখি তো, হেক্সিন 2 না, এটা হচ্ছে 1 2 3 4 5 6, হেক্সিন 2। এরপর হেক্সিন 3, 1 2 3 4 5 6। আচ্ছা আর কি সম্ভব, অবস্থান সমান সম্ভব না, হেক্সিন 4 সম্ভব না, তাহলে হেক্সিন 1 2 3। এখন আমাকে বলো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এ আর বি সি এর মধ্যে কোনটা আমাকে জ্যামিতিক সমতা দিবে, সবাই বলো দেখি, সবাই বলো। হ্যাঁ সাজ্জাদ বলতেছে সাইক্লিক কম্পাউন্ড, হ্যাঁ সাইক্লিক কম্পাউন্ডের দেখাচ্ছি। এরপরে প্রসেনজিৎ বলতেছে কন্ডিশন লেখার সময় কি এটা লেখা যাবে কিনা, হ্যাঁ কন্ডিশন লেখার সময় ডাইরেক্ট লিখতে পারবা, এগুলো কি লিখতে পারবো, পারো, বাট রেসপন্সের কথা বললে বলো না কেন, দ্রুত রেসপন্স করো। কারা কারা জ্যামিতিক সমানতা দিবে, এ বি সি কারা কারা দিবে, আনসার দাও। দুইশো জন দেখতেছে, 200টা কমেন্ট কেউ করতে পারে না, 200 জন কি কমেন্ট করতে পারে নাকি 200 জন কি এমনি রেখে দিয়ে। আচ্ছা আজান দিচ্ছে, বন্ধ করতেছি, এটা নিয়ে টেনশন করার দরকার নাই, একটু দেখো। আনসার হচ্ছে বি আর সি জ্যামিতিক সমানতা দিবে। কিভাবে দিবে দেখো তো, কার্বন কার্বন ডাবল বন্ডটা লিখলাম, লিখছি, একটা হাইড্রোজেন আছে একটা CH3 আছে, চোখ বন্ধ করে CH3 একটা উপরে হাইড্রোজেন একটা নিচে, কিচ্ছু না ভাইয়া, কার্বন কার্বন ডাবল বন্ড লিখছি, জাস্ট ডাবল বন্ডটা দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড, এই দিচ্ছে না কেন বুঝতেছো, কারণ এখানে H2 আছে, দিবে না এটা। কার্বন কার্বন ডাবল বন্ড লিখলাম, এখানে একটা H এখানে লিখলাম, CH3 একটা উপরে লিখলাম। এরপরে দেখো তো এই জায়গায় এখানে একটা H আছে না, এই Hটা এখানে লিখলাম। H সবসময় সিঙ্গেল, হাইড্রোজেন সবসময় সিঙ্গেল বসাবা। এরপরে দেখো তো এখানে কি আছে, CH3 CH2 CH2, জিনিসটার নাম কি, C3H7 না, একসাথে লেখা যায়, C3H7 লিখে দিছি। এটা হচ্ছে সিস হেক্সিন 2। এরপর আরেকটা দেখি তো, এটা কি করবো, জাস্ট উল্টাই দিব, একটা হাইড্রোজেন উপরে একটা CH3 নিচে, কিছু ছিল এটা C3H7, আর এখানে কি হবে H, শেষ। সিস এটা হবে ট্রান্স, পুরো নামটা লিখে রাখো, সিস হেক্সিন 2
ট্রান্সহেক্সিন 2, ঠিক আছে। আচ্ছা এর পরেরটা করে দিচ্ছি, এর পরেরটা দেখো তো, এটাতে কি আছে, একটা হাইড্রোজেন আছে এখানে, একটা হাইড্রোজেন এখানে, এরপর এখানে কি বসাবো, নিচেরটা সিটা কি বসাবো, দেখো C2H5 বসাবো। কেন ভাইয়া, হাইড্রোজেন বসাই দিছো C2H5, 3 এবং 2 5, এখানে এখানে কি বসাবো, হাইড্রোজেন বসাই দিছো C2H5, শেষ। এরপর এখানে দেখো তো, এখানে কি বসাবো, C2H5 আগের মতো থাকবে, জাস্ট উল্টায় যাবে, কি এই জায়গায় C2H5 চলে আসবে। খুবই সিম্পল ছিল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আজান দিয়ে দিচ্ছে, ক্লাস এখানে স্টপ। তোমাদের যা যা সমস্যা আছে, আচ্ছা একটু কঠিন লাগলে আজকের ক্লাসটা দেখো, কারণ জিনিসটা হচ্ছে কি জানো, কঠিন লাগলে মনে করবা যে ভাইয়া অনেক বেসিক দিছে সেজন্য কঠিন লাগতেছে, মানে এমন বেসিক দিছে যেটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ি নাই, ফাঁকি দিছি বিদায়। যেমন তোমাদের সংকারায়ণ, আজকের ক্লাসের মূল টপিক যেটা কঠিন লাগছে সেটা হচ্ছে সংকারায়ণটা। সংকারায়ণটা আসলে আমি বললাম তো প্রায় 6 ক্লাসের টপিক, এটা 5-6 ক্লাসের টপিক একটু করে বললাম, মাথা ঘুরে গেছে। তো আমি যখন পুরাটা বলবো তখন কি লাগবে চিন্তা করে দেখো। সো আরেকবার দেখো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হবে আগামী ক্লাস হবে শনিবারে। যে মিলি সমানতা হচ্ছে এখানে পড়া, তোমরা কিভাবে আনসার করবা সেটা নিয়ে আমি তোমাদেরকে একবার বলবো, যে পরীক্ষায় তোমরা কিভাবে হচ্ছে সৃজনশীলগুলো লিখবা, প্রশ্নের উত্তর কিভাবে দিবা, সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা দিন ক্লাস দিব, ঠিক আছে। এরপর আপাতত বেসিকটা ক্লিয়ার করো, সবগুলো বেসিক ক্লিয়ার করো, ওকে। আল্লাহ হাফেজ। আচ্ছা আরেকটা কথা, সরি, এখানে আমি তোমাদেরকে একটা কথা মিস করলাম, এখানে অনেকজন অফ করে দিছে, দেখো দেখো ওই চাকরিটা একটু দেখাই দিই, চাকরিটা একটু দেখো তো, চাকরিটা একটু দ্রুত দেখা দিচ্ছে, দেখো সি, এখানে কি ছিল H2, এখানে হচ্ছে একটা কি ছিল, চাকরিটা কেমন দিচ্ছে দেখো তো, এখানে H, এখানে হচ্ছে কি CH3, এখানে হচ্ছে H। দেখো এই চাকরিটা কিন্তু জ্যামিতিক সমানতা দিবে, কেমনে দিবে দেখো তো, দেখো কার্বন, এখানে CH2 হবে, এখানে হবে H, এখানে হবে CH3, এরপরে এখানে হবে CH3, এখানে হবে H। তাহলে এটা হচ্ছে সিস, এটা হচ্ছে ট্রান্স। প্রশ্ন হচ্ছে ভাইয়া ডাবল বন্ড নাই, তবুও কেন দিচ্ছে? কারণটা হচ্ছে যে এখানে যে ত্রিভুজ যেটা আছে, কি আছে, ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজটা হচ্ছে এইভাবে আটকানো, এই লক সিস্টেম। অর্থাৎ এই কার্বনকে চাইলে তুমি হচ্ছে ঘোরাতে পারবা না, কেন? এখানে হচ্ছে ত্রিভুজটা এইভাবে আটকানো থাকে, অর্থাৎ এইভাবে আটকানো থাকে, অর্থাৎ জিনিসটা হচ্ছে এইভাবে আটকানো থাকে। তাহলে এই কার্বন যেটা আছে, এই কার্বনকে তুমি ঘুরাতে পারবা না। ঘুরালে, এভাবে যদি ঘুরাও, তাহলে হচ্ছে এই লকটা ভেঙে যাবে। লক ভেঙে গেলে পুরো ত্রিভুজ স্ট্রাকচারটা ভেঙে যাবে। সেজন্য এই যেহেতু এখানে মুক্ত গুণন সম্ভব হচ্ছে না, এখানে কিন্তু মুক্ত গুণন পসিবল না। তুমি চাইলে হাইড্রোজেনটাকে উপরে, সিস্টেটাকে নিচে আনতে পারবা না। এখানে যেহেতু মুক্ত গুণনটা সম্ভব না, তাই এখানে কি হচ্ছে না, মুক্ত গুণন হচ্ছে না, এবং এখানে জ্যামিতিক সমানতা বের হচ্ছে। আচ্ছা যদি না বুঝে থাকো তাহলে নেক্সট ক্লাসে আরেকটু বলবো, নেক্সট ক্লাসে আরেকবার বলবো, ঠিক আছে। এটা যদি না বুঝলে নেক্সট ক্লাসে আরেকবার রিপিট করবো, সমস্যা নাই। আজকের ক্লাসটা একটু ভালোভাবে দেখো, ওকে।